তুমি যেই গুরুর থেকে শিখলে বা জানলে বা যার থেকে মেন্টার্ড হলে, একটা জায়গায় পৌঁছে তাকে ভুলে যাওয়ার একটা অদ্ভুত রীতি একটা মানুষের মধ্যে তৈরি হয়েছে। এটা যত দিন যাচ্ছে এটা বাড়ছে। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, কেমনে নয়। আচ্ছা, কেমনে মানে কিভাবে। আর কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় কমনে মানে কোন দিক থেকে। এই যে বাউল, ফকির, দরবেশ, সাঁই বা ঝুমুর, হাওয়াইয়া সবাইকে বলি লোকসঙ্গীত। বাউল কিন্তু কোনো গান নয়, ফকিরি কোনো গান নয়, দরবেশে কোনো গান নয়, এগুলো গানের ধারা নয়, এগুলো জীবন যাপন। বাউল ইজ এ আর্ট অফ লিভিং। এটা কিন্তু খেলা নয় যে একটা খয়ের হাট থেকে একটা তাপকি মারা জামা পরে নিলাম, একটা জ্যাকেট পরে নিলাম, মাথায় একটা পেট্টি বেঁধে নিলাম আর 20টা গান নিয়ে ভোলামন করে ঘুরে নিলাম। ইটস নট লাইক দ্যাট। আমি উত্তরবঙ্গ থেকে ফিরছিলাম, ধূপগুড়ি থেকে একজন মানুষ উঠলেন, জব্বা পড়া, একটা অদ্ভুত যন্ত্র। আমি বললাম এটা কি যন্ত্র? বলে এটা স্বরাজ। বাবা আলাউদ্দিন খাঁ সাহেব বাজাতেন, সরোদার দোতারার ব্রিজ, উনি মাধুকরী করছিলেন। আমি তার গান শুনলাম, কি অদ্ভুত। আমি না জয়গুরু বলে তার স্মরণ নিলাম। একজন আরবান মেইন স্ট্রিম মিউজিক নিয়ে কাজ করা মানুষ, একটা অন্য আলো দেখতে পেল, দ্য ডিভাইন লাইট। ওই যে আলোটা দেখলাম, ওই আলোটা রয়ে গেল। আমি ব্যক্তিগতভাবে হারমোনিয়ামে শর্ট ছিলি, জ্যাঠামশাই তখন হারমোনিয়ামে রেওয়াজের অপছন্দ করতেন। তাহলে টিউন করতে কিভাবে? টিউনিং ফর্ক। রক কিন্তু আসলে যেটা আমরা কোড আনকোড বুঝি, রক মানে উদ্দামতা, রক মানে একটা লার্জার দেন লাইফ স্টেজ, লাইফ, সাউন্ড না। রক একটা জীবনযাপন। ছৌ এবং বাউল আমাদের রিপ্রেজেন্ট করে বেঙ্গলকে, কিন্তু এদের জন্য সবচেয়ে কম বাজেট থাকে। মেইন স্ট্রিম কোনো শিল্পীর জন্য যদি 2 লক্ষ টাকা বাজেট থাকে, আর যারা আমাদের সংস্কৃতিকে রক্ষা করে তাদের জন্য 2000 টাকা বাজেট থাকে। আমি নিজেকে শিল্পী বলি না, আমি একজন লোকসঙ্গীত কর্মী, অ্যাক্টিভিস্ট। আমার দায়িত্ব এই গানের রূপটাকে ধরে রাখা, ধরিয়ে দেওয়া, যাতে পরবর্তী প্রজন্মের কাছে এটা মনে না হয়। আজ থেকে 50 বছর বয়সে যদি কেউ আমাকে আঙুল তুলে প্রশ্ন না করতে পারে যে যখন এই ডিস্টরশন হচ্ছিল তখন তুমি কি করছিলে, তুমিও কি ডিস্টরশনে গা ভাসিয়েছিলে? তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন রক মিউজিকে, কিন্তু হঠাৎ জীবন অন্য খাতে বইতে শুরু করলো। তিনি প্রবেশ করলেন রক মিউজিক থেকে ফোক মিউজিকে এবং গান থেকে প্রবেশ করলেন সাধনায়। না, এখনো গানের সাধনাই করছেন, তবে একটু অন্যরকম ভাবে। আজকে যিনি আমাদের অতিথি, যিনি হয়ে উঠেছেন রক স্টার থেকে ফোক স্টার, তিনি আর কেউ নন, শ্রীমান দেব চৌধুরী। তোমাকে অনেক অনেক স্বাগত। আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। এই সময় যে কোনো সংবেদনশীল মানুষের পক্ষে যতটা ভালো থাকা যায় ঠিক ততটাই ভালো আছে। আচ্ছা, বেশ। তোমার সাথে আজকে বেশ অনেকক্ষণ গল্প করব, এবং যেহেতু তোমার লোকগীতির একটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে, রকেরও অনেকটা, রক মিউজিকেরও অনেকটা জায়গা জুড়ে তোমার জীবনে রয়েছে, তো আজকে দুটো বিষয় নিয়েই তোমার থেকে বেশ কিছু জানার চেষ্টা করব। তবে তার আগে একটু তোমার জীবনের ছোট্ট করে গল্প শুনে নেব। আমি যতদূর জানি তোমার বাবা ফুটবলার ছিলেন এবং মা বোধহয় স্কুল টিচার ছিলেন। অ্যাবসলিউটলি। আমার বাবা একজন ফার্স্ট ডিভিশন ফুটবলার ছিলেন, ফুটবল কোচ ছিলেন। আর আমার মা, উনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে ইংরেজি পরে সংস্কৃত দুটো ভাষায় মাস্টার্স করেছিলেন। আচ্ছা। এবং উনি প্রান্তপল্লী গার্লস হাই স্কুল বলে আমাদের অঞ্চলে একটি স্কুলে শিক্ষকতা করেছেন। একদম জীবনের অনেকটা সময় সেখানে শিক্ষকতা করে ওখান থেকেই অবসর নিয়েছিলেন। তবে মা এখন নেই পৃথিবীতে, 2008 সালে দেহ রেখেছেন। আচ্ছা, তো আমার প্রশ্ন হচ্ছে যে তোমার বাবা ফুটবলার বা মা টিচার, সেখান থেকে তুমি হঠাৎ গানে কি করে এলে? আমার বাড়িটা গানের বাড়ি। আমার জ্যাঠামশাই ছিলেন পণ্ডিত চুনিলাল চৌধুরী। আচ্ছা। তিনি উচ্চাঙ্গ সঙ্গীতের একজন সাধক ছিলেন। বহু শিল্পী যারা প্রফেশনাল এস্টাবলিশড এখন এই সময়, তারা কিন্তু জ্যাঠামশাইয়ের ছাত্রছাত্রী ছিলেন প্রাথমিকভাবে, বা তার বাবা মায়েরা জ্যাঠামশাইয়ের ছাত্রছাত্রী ছিলেন। কিন্তু জ্যাঠামশাই একটু নিমগ্ন সাধক ছিলেন, একটু প্রচার বিমুখ। আর উনি সারা জীবনই আমি দেখেছি উনি গানটাকে যে একটা সাধনার একটা স্তরে পৌঁছে গেছিলেন এভাবে যে
আমি কোনোদিন জ্যাঠামশাইকে রেডিওতে টিভিতে গাইতে শুনিনি, চেষ্টাও করেননি, আচ্ছা, কারণ উনি ওটাকেই ওভাবে ভাবেননি গানটাকে নিয়ে। আর যারা জ্যাঠামশাইয়ের থেকে শিখেছেন তারা আজকে প্রতিষ্ঠিত হলেও কি অদ্ভুত ভাবে এই প্রসঙ্গে নীরব। তার একটা কারণ আছে, এই সময় না তুমি যেই গুরুর থেকে তুমি মনে করো শিখলে বা জানলে বা যার থেকে মেন্টার্ড হলে, একটা জায়গায় পৌঁছে তাকে ভুলে যাওয়ার একটা অদ্ভুত রীতি একটা মানুষের মধ্যে তৈরি হয়েছে। এটা যত দিন যাচ্ছে এটা বাড়ছে। হ্যাঁ, এক আশ্চর্য। মানে ইনফ্যাক্ট আমি আমার ক্ষেত্রেও বলতে পারি যে মনে করো যাকে নিয়ে এলাম, যাকে তৈরি করলাম ভালোবেসে, 2 বছর পর একটা কাঠামো, একটা দরজা পেরোনোর পর সে ঘুরে দেখলো না। আচ্ছা, হ্যাঁ, এবং কোনো জায়গায় গিয়ে জাস্ট পুরো ওই ব্যাপারটাকে ডিলিট করে দিতে চাইলো জীবন থেকে। কিন্তু ডিলিট করলেই কি আর ডিলিট করা যায়? তার তো নানা রকম তার সঙ্গে বেশ কিছু স্মৃতি, বেশ কিছু অনুষঙ্গ রয়ে যায়। তবে যেটা যে মূল প্রসঙ্গে আসে, যেটা হচ্ছে তো জ্যাঠামশাইয়ের থেকে গান বাজনা আমি কিছু শিখি, কিচ্ছু শিখতে পারিনি আর শিখিনি, কারণ আমার সেই সময় ওই গান বাজনা ভালো লাগতো না। আচ্ছা, একদম ভালো লাগতো না। তবে হ্যাঁ, শুনেছি প্রচুর। মানে ছোটবেলা থেকে সারাদিনই বাড়িতে ওই সুরমণ্ডল, তানপুরা, একটা ছতারের তানপুরা, আর একজন আসতেন আমাদের তবলায় সঙ্গত করতে, ক্ষুদিরাম বাবু বলে আসতেন, ক্ষুদিরাম বাবুর ছেলে আসতেন খালাদা। এটা সারাদিনই প্রায় আমাদের বাড়িতে গান বাজনা চলতো, তানপুরা চলতো, সঙ্গত চলতো। কিন্তু ওই মানে আমার আর ওই শেখা হয়নি জ্যাঠামশাইয়ের কাছে কিছু। আচ্ছা। আর পরবর্তীকালে অবশ্য আমি স্বর সুর চিনেছি অন্যভাবে। আমি আচার্য জয়ন্ত বসুর কাছে কিছুদিন, মানে খুবই স্বল্পকালীন, বছর 3 মতন ওনার, সেটা কোন মানে কত বছর বয়সে? সেটা অনেক পরে, মানে তাও মোটামুটি রক থেকে ফোকে ট্রানজিশনের মানে কোন সময়, মানে কলেজ জীবনে বা কলেজ জীবনের ঠিক পরপর সময়, যখন মনে হয়েছে যে এবার আমার একটু তার আগে তাহলে রক মিউজিক শিখতে গেলেও তো একটা ধরো মানে গানের একটা মিনিমাম তো কি শিক্ষা, গান। আচ্ছা, জ্যাঠামশাই থেকে গান। দেখো এই যে একটা প্রসঙ্গ, এই যে আজকে এই যে গিটার বাজাই বা দোতারা বাজায় ইলেকট্রনিক টিউনার, হ্যাঁ, তুমি দেখবে কেউ সা ধরে টিউন করে, ইলেকট্রনিক টিউনার, ভুল হওয়ার কোনো জায়গায় নেই, 100% পারফেক্ট, বাট দেয়ার ইজ নো 99.9%। কিন্তু ভারতীয় সঙ্গীত এই 100% আর 99.9% এর মাঝামাঝি একটা অদ্ভুত দোদুল্যমান অবস্থা আছে, যেটাকে শ্রুতি বলা হয়। হ্যাঁ, এবং আমি ব্যক্তিগতভাবে হারমোনিয়ামে শর্ট চিনি। জ্যাঠামশাই কখনো হারমোনিয়ামে রেওয়াজের অপছন্দ করতেন। তাহলে টিউন করতে কিভাবে? টিউনিং ফর্ক দিয়ে। বাহ। মানে উনি বলতেন যে হারমোনিয়ামে যদি তুই গান শিখিস, বা ছাত্রছাত্রীদের বলতেন তোরা যদি হারমোনিয়াম বাজিয়ে গান শিখিস, তারপর একটা নির্ভরতা তৈরি হবে, মনে হবে হাতে হারমোনিয়াম না থাকলে আমি গাইতে পারছি না, সুরে লাগছে না। সেটা কিন্তু ভালো আবার খারাপ। ওই যে সাপোর্টটা নেওয়া কারোর জন্য ভালো, কিন্তু দেখা গেছে জানো তো মেঘলা, ওই সাপোর্টটা অনেক ক্ষেত্রেই সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি চলে আসে। যে আমার হাতে হারমোনিয়াম থাকলে, ওটা কিন্তু হারমোনিয়াম মাইক নেই, আমার পাতে আঙ্গুলটা পৌঁছলে আমার গলাটাও পৌঁছাচ্ছে, একটা সাইকোলজিক্যাল প্র্যাকটিস। কিন্তু জ্যাঠামশাইরা আমি দেখেছি সেই সময় যারা যারা ছিলেন, জ্যাঠামশাইদের যারা যারা আসতেন সঙ্গে, বলতেন শর্ট চেন, শর্ট চেন, শর্ট চেন, নানা রকম গান বাজনা চলছে, সাটা দেখতো কোনটা সা। ওই অভ্যেসটা, মানে শর্ট চেনের অভ্যেসটা, টিউনিং ফর্কে একবার হিট করলে যে রেজোনেন্সটা তৈরি হয়, সেটা রেফারেন্সে টিউন করতেন। মনে করো টিউনিং ফর্কটা ইউজুয়ালি সি তে পাওয়া যায়, 440। এবারে জ্যাঠামশাই একটা গান গাইবেন ডি তে, উনি কিন্তু ডি এর কোনো টিউনিং ফর্ক নেই, সি এর রেফারেন্সে রে ধরে টিউনিং করছেন। ফলত প্রত্যেকটা স্বর সুর আলাদা করে কানের কাছে তার ছবিটা ভেসে আসে, ভুল হওয়ার জায়গায় নেই, আর কোনো ভুল হওয়ার জায়গা নেই। তানপুরাতেও তাই, মানে একটা তার টিউন করে তার রেফারেন্স বাকিগুলো। হ্যাঁ, কিন্তু এটা টিউনিং ফর্কে টিউনিং করার আরো সুবিধা হচ্ছে একেবারে কানে সুরটা বসে যায়, আর অসুবিধা হচ্ছে তুমি মনে করো সি তে টিউনিং ফর্ক বাজছে, তুমি ইতে টিউন করবে, তোমাকে ওর রেফারেন্সে ফোর্থ ধরে টিউন করতে হবে। রাইট, একদম পাকাপাকি চেনার বিষয়টা আরো স্পষ্ট হয়, পোক্ত, ওটা ভুল হওয়ার জায়গা নেই। মানে আজীবনের জন্য তৈরি, সাঁতার শেখা সাইকেল শেখার মতন। একবার যদি সাঁতার সাইকেল শিখে ফেলো, জীবনে তোমার মানে ভুলে যাওয়ার ব্যাপার নেই,
মাছ সমুদ্র একদম। যতক্ষণ দম থাকবে সাঁতরাতে পারবে, তেমনই না, একটা ইম্পর্টেন্ট মানে যারা গান বাজনা নিয়ে চর্চা করছে তাদের সুর চেনার জন্য, যেটা ওয়েস্টার্ন মিউজিকে অনেকে অনেক সাবলীল, কিন্তু আমরা অনেক সময়, ইনফ্যাক্ট আমিও পারি না, মানে আজকে আচ্ছা। কোনো একটা সুর বলে দিলে এক্স্যাক্টলি কোন স্কেলটা হয়তো কাছাকাছি বলতে পারবো, এক্স্যাক্টলি বলতে পারি না। তো তোমার কথা শুনতে শুনতে আমার যেটা মনে হচ্ছিল, এই টিউনিং ফোর্ক বা এরকম ভাবে যদি নিজের কানটাকে ইয়ার ট্রেনিংটা করা যায়, যে ওই একটা রেফারেন্স ধরে বাকিগুলো, তাহলে এই বিষয়টা, কনসেপ্টটা আরো আরো মানে ভুলের better জায়গা নেই। তোমাকে একটু Right. আগেই বলছিলাম সাঁতার শেখা, সাইকেল শেখা, সুর চেনা, একবার যদি যেন ভুলের জায়গা নেই। রাইট। আচ্ছা, আরেকটা তোমার কথা প্রসঙ্গে আমার একটা, তুমি যে বললে উচ্চাঙ্গ সঙ্গীত, আমার একটা মানে হঠাৎ একটা মজার কথা মনে পড়লো। কেন ক্লাসিক্যাল মিউজিককে উচ্চাঙ্গ সঙ্গীত বলা হয়, তাহলে অন্যান্য গান কি নিম্নাঙ্গ সঙ্গীত? না, তা নয়। তবে আমার যেটা মনে হয়েছে, এই উচ্চাঙ্গ সঙ্গীতের অবস্থান চিরকালই তো রাজা মহারাজাদের রাজদরবারে প্যাট্রোনাইজড বাই ফোক মিউজিক, যেহেতু খেটে খাওয়া মানুষেরা, হ্যাঁ, শ্রমজীবী হ্যাঁ, মানুষেরা, হ্যাঁ। সেইটার এক্স্যাক্টলি, মানে যেহেতু রাজদরবারে রাজন্য বর্গের দ্বারা প্যাট্রোনাইজড ভারতীয় মার্গ সঙ্গীত সবসময়, তুমি দেখো ভারতীয় সঙ্গীতের যে ধারা, মূল ধারা মার্গ সঙ্গীতের, সেটা কিন্তু রাজন্য বর্গের দ্বারা প্যাট্রোনাইজড, তাদের দ্বারা পৃষ্ঠপোষকতা করেছেন তারা। তার জন্য তাদের অবস্থানটা ওই উচ্চাঙ্গে রয়ে গেছে। আর খেটে খাওয়া মানুষের, যেটা তুমি বললে লোকসঙ্গীতের ক্ষেত্রে, বিষয়টা লোকসঙ্গীতের একটা সংজ্ঞা আছে। সেটা হলো, লোকসঙ্গীত হচ্ছে শ্রমজীবী মানুষের শ্রম লাঘব বা শ্রমজীবী মানুষের অবসর বিনোদনের সঙ্গীত। দুটো কিন্তু, একটা হচ্ছে যেমন ধান কাটার গান, ছাদ পেটানোর গান, হ্যাঁ, গাড়ি চালানোর গান, সেটা হচ্ছে শ্রম বা নৌকো বাইচের গান, শ্রম লাঘব করার গান। আবার সেই শ্রমজীবী মানুষ যখন দিনান্তে অবসর যাপন করবেন, তারা তাদের অবসর যাপনের যে সঙ্গীত, সেটা লোকসঙ্গীত। এবং বিষয় হচ্ছে, লোকসঙ্গীতের চর্চা কিন্তু একদম সভ্যতার শুরু থেকে, আদি অনন্তকাল থেকে এই সাবলটার্ন মানুষজনই করে এসছেন, প্রান্তিক মানুষজনই করে এসছেন। পরে সেই লোকসঙ্গীতের নগরায়ন হয়েছে, শহরের মানুষ তাকে নিতে শিখেছে, কিন্তু মূল এই লোকসঙ্গীতের বীজ কিন্তু গ্রামে, পথে প্রান্তরে, মাঠে ঘাটে, নদীর ধারে। আচ্ছা, প্রসঙ্গে যাব একটু। মা এসে গেছে। নিশ্চয়ই। কাকিমা, নমস্কার। বাহ, থ্যাংক ইউ। এই তুমি খাবে তো? হ্যাঁ, আনছি। এটা আপনার একা। ও আচ্ছা, বাবা বাবা, তো প্রায় সারাদিনের খাবার দাবার। হ্যাঁ, হ্যাঁ। তো যেটা বলছিলে যে লোকগীতির কথা বলছিলে, আমি ওই প্রসঙ্গে আবার একটু পরে যাব। তোমার জীবনের, মানে আমি ব্যাকগ্রাউন্ডের কথাটা আরেকটু জানার চেষ্টা করব। তোমার রক কিভাবে, রক কেন, এটা খুব ইন্টারেস্টিং ট্রানজিশন একটা। দেখো, আমি সেই বিরলতম সৌভাগ্যবান মানুষদের মধ্যে একজন। আমি ভেরি ভেরি ব্লেসড যে আমার গিটার খড়ি হয়েছিল গৌতম চট্টোপাধ্যায়ের কাছে। আচ্ছা, হ্যাঁ, ওকে। আমাদের বাংলা গানের যে বিবর্তনের যে স্বপ্ন মানুষ, যে প্রাণ পুরুষ গৌতম দা। আমি মনিদা বলতাম না, আমি গৌতম দাই বলতাম চিরকাল। হ্যাঁ, এবং মানে একজন বটগাছের মতন মানুষকে ডাকনামে ডেকে তাকে খুব একটা আত্মীকরণ বা কাছে রাখার চেষ্টা করিনি কখনো। কাজে আমাদের কাছে গৌতম দা হয়েই থাকবেন। তো গৌতম দার সঙ্গে আমার দেখা অদ্ভুত ভাবে। আমি তখন সাইকেল শিখছি পাড়ায়। সাইকেল মানে একটা বড় সাইকেল বাড়িতে ছিল, সেটা হাফ পেডাল করে সাইকেল শিখছি। আর বাঘাযতীনের এই দিকটা, আমি যেখানটা থাকি সেদিকটা বাস রাস্তা, তো স্বাভাবিকভাবে সাইকেল চালানোর ক্ষেত্রে অসুবিধা আছে। তখনও বেশ মানে আমি যখন কথা বলছি আমাদের সেই লেট 80s, তখনও প্রচুর গাড়ি ঘোড়া। তো তখন আমাদের ভেতর দিয়ে নাকতলা, বিদ্যাসাগর, গাঙ্গুলি বাগান, ভেতরে দিকে গলিঘুচিতে খুব ফাঁকা ফাঁকা থাকতো। আচ্ছা, সেই সময় সাইকেল শেখার ক্ষেত্রে একটা অদ্ভুত সুবিধা ছিল। শিখতে শিখে এবার আমি সাইকেল নিয়ে ঘুরছি, হাত পোক্ত করছি, চালাচ্ছি বড় সাইকেল, এইটুকু কিন্তু চড়ছি, অত উঁচু সাইকেল, বাড়ির সাইকেলটা। করতে গিয়ে নাকতলার ওখানে একটা বাড়িতে প্রায় রোজই দেখি সব দারুণ একটা গান বাজনার একটা আওয়াজ, মানে সেই গান বাজনাটা আমার আগে শোনা নয়। আচ্ছা, বুঝলে তো, মানে আমরা যেটা
মাইকে চোঙায় যে গান বাজনা শুনেছি হ্যাঁ, পুজোয়, হ্যাঁ, নাচাইতেও যে গান বাজনা শুনেছি, হ্যাঁ, সেগুলো তো মেইন স্ট্রিম কিশোর কুমার, মোহাম্মদ হ্যাঁ, রফি, হ্যাঁ, মান্না দে, শ্যামল মিত্র, প্রতিমা বন্দ্যোপাধ্যায় শুনেছি, বা সন্ধ্যা বা মুখোপাধ্যায়। বাড়িতে বাড়িতে তোমার শুনেছি, উচ্চাঙ্গ শুনেছি, হ্যাঁ, সারাদিনই হ্যাঁ, হ্যাঁ, ওই ইমন, ভৈরব, হ্যাঁ, ডিম্পলশ্রী সকাল থেকে শুনছি। এইটা একদম আলাদা। আচ্ছা, এইটা না মানে আমার খুব আক্ষরিক অর্থে একজন কিশোর খুব একটা একটা বিচিত্র লাগলো। হ্যাঁ, কি হচ্ছে ব্যাপারটা, আমি না জানলা দিয়ে উঁকি মেরে দেখেছিলাম, আমার মনে আচ্ছা, আছে এখনো ছবিটা। হ্যাঁ, হ্যাঁ, জানলা দিয়ে উঁকি মেরে দেখতাম, হ্যাঁ। হ্যাঁ, এবং অনেক মানুষজন, কেউ গিটার বাজাচ্ছে, কেউ খমক বাজাচ্ছে, কেউ ডাবল বেস। ওই প্রথম আমার গৌতমদার সঙ্গে আলাপ। আচ্ছা, এবং মানে আলাপ কিভাবে আমি দেখতে পেয়েছি ডেকেছে তখন, গাবু ছোট, আচ্ছা, চিকিতা হ্যাঁ, হ্যাঁ, একদমই ছোট, হ্যাঁ, ডেকেছে। হ্যাঁ, ডেকে আমি গেছি, বলে কি করিস? বলে, এই স্কুলে পড়ি, বাহাউদ্দিন হাই স্কুলে পড়ি, গান বাজনা ভালো লাগে। এবং ওই প্রথম গৌতমদার কাছে দেখলাম যে গিটারটা এইভাবে বাজানো যায়। মানে আগে তো গিটার বলতেই বুঝতাম স্লাইড গিটার, হাওয়াইন গিটার। তখন তো আচ্ছা, পাড়ায় পাড়ায় তখন সুনীল গাঙ্গুলি গিটার বাজাচ্ছেন, আমাদের কৌশিক গাঙ্গুলি, আমাদের চিত্র পরিচালক, তার বাবা আচ্ছা, বিখ্যাত গিটারিস্ট ছিলেন, আচ্ছা, ওই বার গিটারিস্ট হুম, সুনীল হুম, গাঙ্গুলি, হুম, বটুক নন্দী, এদের গিটার শুনতাম। ওরা গিটারে আচ্ছা, মানে হাওয়াইন গানের গিটার, হ্যাঁ, হ্যাঁ, মেলোডি গুলো বাজাতেন। এবং পরবর্তীকালে ওর সঙ্গে সুনীল গাঙ্গুলির সঙ্গে অ্যাকম্পেনিও করেছি, আচ্ছা, অ্যাজ অ্যান অ্যাকম্পেনিও করেছি ওকে, ওকে, পিয়ানোতে, কিবোর্ডে। তো তখন দেখছি গিটারটা এইভাবে বাজে, আমি ভাবি কি এইটা কিরম ভাবে বাজাচ্ছি, হ্যাঁ, 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 মানে আই নেভার সিন স্প্যানিশ গিটার হ্যাঁ, বিফোর। হ্যাঁ, 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 তখন সিনেমা টিনেমায় দেখেছি, যেমন ওই আমাদের ওই শাম্মী কাপুরের সিনেমা টিনেমায় দেখেছি আচ্ছা, বাজায়, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু সেটা তো আবার ইলেকট্রিক ভার্সন, ইলেকট্রিক ও অ্যাকোস্টিক গিটার, অ্যাকোস্টিক গিটার। কি ভাবলাম কেসটা কি, তারপর হ্যাঁ, বন্ধু দিয়েছিলাম, গৌতম এটা কি ব্যাপার বলুন তো, এটা তো বুঝতে পারছি না। মানে যেরকম ভাবে বলে আর কি, হ্যাঁ, ওরে এটা স্প্যানিশ গিটার, ধর এটা। হ্যাঁ, বলে প্রথম আমাকে মনে আছে সি মেজর কর্ড চিনতে শিখিয়েছিলেন, হ্যাঁ। আচ্ছা, 3টে কর্ড, সি মেজর, ডি মাইনার, জি মেজর, 3-4টে কর্ড, একটা ই মাইনার। ওকে, বললো এইটা ধর দেখবি, যদি এইটা একবার শিখে যাস মোটামুটি মোটামুটি গান হয়ে যাবে, গান গাইতে পারবি তুই, হ্যাঁ। তো সেই শুরু হলো আমার গিটার চেনা, একদম অন্য একটা মিউজিকে আসা। তারপরে হুম, দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে আমি, ও আমিও দীনবন্ধু তাই নাকি? আরে বাবা, তোমার কোন আরে সেসব মানে আমাদের সেই কলেজ পত্তনের আগে থেকে আমি ওখানে পড়ি, আচ্ছা, হ্যাঁ। তো আচ্ছা, দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে তখন 11-12টা কলেজে পড়া যেত, তাই নাকি? হ্যাঁ। ওকে, আমি 11-12 দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজেই পড়েছি, তারপরে ও। গ্রাজুয়েশন ওখান থেকে পড়াশোনা করেছি। ওকে, ওখানে গিয়ে আমার একটা অন্যরকম জীবন দেখলাম। তার আগে আমি বাঘাযতীন স্কুলে পড়তাম, আচ্ছা, আমাদের পাড়ার স্কুল বাঘাযতীন হ্যাঁ, স্কুল। সকালবেলা একদম বাঘাযতীন আই ব্লকের পুকুরে একদম ঝবাং করে স্নান করে কোনো রকমে ভাত খেয়ে ছুটছি স্কুলে। হুম, এবং স্কুলের পাড়ার স্কুল, সবাই মাকেও চেনে, মা যেহেতু অঞ্চলের একটা হুম, স্কুলের হুম, হুম, পড়াতেন, সেহেতু পড়াতেন। মাকেও সবাই চেনে, সবাইকে দিদি দিদি বলেই ডাকতেন। আর আমি যখন খানিকটা বদমাইশি করতাম, মার কাছে ডাইরেক্ট রিপোর্ট আসতো, নালিশ, হ্যাঁ শিপ্রাদি হুম। তোমার ছেলে এই করছে, মানে প্রায় বাড়িতে এসে বলে যাচ্ছে আর কি, হ্যাঁ, পাড়ার স্কুলে যা হয় আর কি, হ্যাঁ। হ্যাঁ। তা তুমি এটা বুঝতে পারবে, তুমি যেহেতু একটা, বালুরঘাটে তুমি বালুরঘাটে বড় হয়েছো, সেই একটা সবাই সবাইকে সবাই চেনে। সবাই আর নামে নামে চেনে, ওর বাসুদা আপনার পোলারে দেখলাম ওইখানে, মানে এটা একটা অদ্ভুত একটা ট্রেন্ড ছিল। তো আর আমার মামারাও সব ওই বাঘাযতীন স্কুলে পড়াশোনা করতেন, Okay. আমার মামা, 4 মামা, তো মোটামুটি সবাই জানতেন। এবারে আচ্ছা, সেখানে গিয়ে অ্যান্ড্রুজ কলেজে গিয়ে আমি একটা অদ্ভুত একটা জায়গায় পড়লাম, মানে বলতে পারো একটা সাগর। সেখানে গিয়ে প্রথম শুনছি পিট সিগার, আচ্ছা, বব ডিলান, হুম, সাইমন গারফাঙ্কেল, হ্যাঁ। গৌতম দাদের ওরিয়েন্টেশন একরকম, হুম, হুম, গৌতম দার কাছে গিটার চেনা, গৌতম দাদের গান চেনা, এবং এখানে এসে অ্যান্ড্রুজ কলেজে আবার ওই একটা হুম, পাশ্চাত্য হুম, সঙ্গীত, হুম, পিট সিগার শুনছি, হ্যাঁ। এবং সব মিলিয়ে না আমার মাথাটা ঘুরে গেল, না হ্যাঁ, আমি যেই গান বাজানটা শুনে এসেছি সেটা আমার এখানে থাক, কিন্তু আমার রাস্তা হবে এইটা, আচ্ছা, আন্তর্জাতিক সঙ্গীত। তারপরে এবং সেই সুবাদে আমাদের অ্যান্ড্রুজ কলেজের সেই সময় আমাদের বামপন্থী ছাত্র রাজনীতি, সেখানে ওদের সক্রিয়ভাবে বামপন্থী ছাত্র রাজনীতিতে থাকা, আচ্ছা, এবং সেই সুবাদে গণসঙ্গীতকে চেনা, হুম, মাস সংকে চেনা, Right. হ্যাঁ। এবং মোটামুটি বলতে পারো ওরিয়েন্টেশন বদলাতে থাকলো। আর গান লেখাটা কি করে শুরু, সেও একটা আশ্চর্য। তুমি একটু চা হ্যাঁ, খেয়ে চা নিতে পারো, খাচ্ছি। ঠান্ডা হতে হ্যাঁ। থাকবে। গান লেখাটা খুব আশ্চর্যের, মানে
গিটার বাজিয়ে মান্নাদের গান গাইছি, আবার বব ডিলানের গান গাইছি। আচ্ছা গৌতম দা যখনই দেখা হয়েছে, একটা আশ্চর্য মানুষ, আমি বলি আমাদের স্বপ্ন মানুষ, আই এম ব্লেসড যে তাকে পেয়েছিলাম। দেবু দেবু বলতেন, দেবু 4টে লাইন লেখ, 4টে লাইন লেখ। হ্যাঁ, এবং তখন কাকে দেখছিস? অ্যাব্রাহাম মজুমদার, ক্লাসিক্যাল মাস্ট্রো, বুলাদা ইংলিশ ফ্লুট বাজাচ্ছেন, স্টিল ফ্লুট, বাপিদা, হিরণদা ছবি আঁকছেন, হ্যাঁ, সব মানে জেম অফ দ্যাট টাইম। 4টে লাইন লেখ, সুর কর, কর ধরেই সুর কর। ওই যে বীজটা বুনে দিল না, 4টে লাইন লেখ। এবং যতবার গৌতমদার সঙ্গে দেখা হয়েছে, যে কোনো জায়গায় নতুন গান শোনা, কি গেয়ে এসছিস, কি ভালো গাইছিস, নট ইম্পর্টেন্ট, নতুন গান ঠিক শোনা। ঠিক ঠিক 4টে লাইন এখানেই তৈরি কর, এখানে তৈরি কর, এমনও হয়েছে তৈরি কর গান, এখানে বসে তৈরি কর। এই যে বীজটা বুনে দিল না, ফলত ওই সময় আমার রক ছাড়া অন্য কোনো অপশন ছিল না। আচ্ছা কিন্তু রক কিন্তু আসলে যেটা আমরা কোড আনকোড বুঝি, রক মানে উদ্দামতা, রক মানে একটা লার্জার দেন লাইফ, স্টেজ, লাইট, সাউন্ড, পাওয়ারফুল সিঙ্গিং। না, রক একটা জীবনযাপন, কিরকম? রক একটা দর্শন, আচ্ছা রক একটা সামাজিক অধিকার এবং একটা প্রোটেস্টের ভাষা। রক কিন্তু একটা দর্শন, যেভাবে মার্গ সঙ্গীতের একটা দর্শন, রক একটা দর্শন। সোজাসুজি বলা। হ্যাঁ, এবং আজকে আমাদের কন্টেম্পোরারি যারা বাংলা রক নিয়ে কাজ করছে, আমাদের সময় আমরা দেখেছি আমাদের রূপম, সিধু, তারপরে কুট্টি, কুট্টি আমাদের মধ্যে নেই, অভিলাষার কুট্টি। তাহলে রক মিউজিককে কি প্রতিবাদের গান বলা যেতে পারে? মানে প্রতিবাদের গান তুমি যেটা প্রতিবাদের বলছো। ভাষা বলা যেতে পারে, আচ্ছা প্রতিবাদের ভাষা। কারণ নিজের অধিকার, নিজের ওরিয়েন্টেশন, নিজের কথা নিজে বলা, সজোরে, দৃপ্তভাবে চিৎকার করে, রক। এবং সেই সময় আমরা পাগলের মতন বিটলস শুনছি। আচ্ছা বিটলস শুনছি এবং শুনছি। ওটা একটা মানে, তোমাকে একটু আগেও বললাম যে রক আসলে একটা দর্শন, একটা জীবনযাপন। রক ইটস নট অনলি মিউজিক, নট অনলি মিউজিক, ইট ইজ এ মিউজিক্যাল ফর্ম, ইট ইজ এ মিউজিক্যাল ফর্ম। যেমন এখন আমরা যেই গান বাজনা নিয়ে কাজ করি, যে বাউল, ফকির, দরবেশ, সাঁই, এটাও কিন্তু একটা জীবনযাপন, ইটস নট মিউজিক, ইটস নট মিউজিক। তো ওই রক থেকে যেটা হলো, সেই সময় গান লিখতে শুরু করলাম, সুর করতে শুরু করলাম, সময় হচ্ছে গান, সময়কে ধরে গান। সেই সময় স্টেজ করছি, কলেজ কনসার্ট করছি, কিন্তু জানো মেঘলা, আমি কখনো অ্যালবাম করিনি। আচ্ছা, আমার কোনো ব্যক্তিগত অ্যালবাম নেই। তোমার নিজের গান রয়েছে তো? না না। আচ্ছা, এটা একটা অদ্ভুত কারণ, আমি অ্যালবাম করিনি, কেন জানি না। আমার যে নিজের গান, আমার প্রায় 200 গান, সেগুলো পরে লাইভ রেকর্ডিং থেকে কিছু কিছু রিস্টোর করেছে বন্ধু বান্ধব, কিন্তু আমি কোনোদিন কোনো অ্যালবাম করিনি। কেন কেন কেন? আমার মনে হয়েছিল যে আমি সেই সময় অ্যাজ এ ভোকালিস্ট তৈরি ছিলাম না, টু বি ভেরি অনেস্ট। আচ্ছা, আমি মিউজিক্যালি যতটা নিজেকে এনরিচ করতে পেরেছিলাম। না, তুমি তো অন্য কাউকে দিয়ে গাওয়াতেও পারতে তাহলে, মানে তুমি পরে বোধহয় সঙ্গীত পরিচালনার কাজও করেছো। পরে যেটা এটাই এখানে, সেটা তার জন্য আমি আমার গান, আমার সুর, আমার কম্পোজিশনস সিনেমা, টেলিভিশনে আচ্ছা স্প্রেড করা শুরু করলাম। সেই যে গান যেগুলো তৈরি করতে, সেগুলো কি ওই রক দর্শন, ওই দর্শনের উপর? সেটা কিন্তু সিনেমার দর্শন অনুযায়ী। সিনেমার ক্ষেত্রে আবার যখন আমি কোনো টেলিভিশনের টাইটেল মিউজিক করছি, সেই সময় একটা খুব হিট টাইটেল ছিল, ইটিভি বাংলায় হতো, শ্বশুর বাড়ি বনাম বাপের বাড়ি, লোপা গাইলো। আচ্ছা, লোপামুদ্রা মিত্র গাইলে। তারপরে পরিবার, একটা মেগা সিরিয়াল ছিল পরিবার, তার টাইটেলটা গেয়েছিলেন শ্রীকান্ত আচার্য। আর তার একটা পোর্শন ছিল, একটা ভয়েস পার্ট ছিল, সেটা রত্না মিত্র করেছিলেন। মানে ওরিয়েন্টেশন রক থাকলেও যখন সিনেমার জন্য বা টেলিভিশনের জন্য কাজ করেছি, তখন কিন্তু টেলিভিশন এবং সিনেমার কথা ভেবেই। এবং সেই সময় ইটিভির খুব পপুলার একটা টেলিফিল্ম স্লট ছিল। প্রায় আমি
তোমার মনে আছে একটা ইয়ে হতো, একটা টেলিভিশনের একটা ওই শর্ট ফিল্ম সিরিজ হতো, মানে টেলিফিল্ম, শুধু তোমারই জন্য। হ্যাঁ 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 হ্যাঁ। তার প্রায় 50টা এপিসোড মিউজিক করেছে। শহরের ওটার খানিকটা অংশ ওটার ওই টাইটেল ট্র্যাকটার পরমা গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। ওটা দেবজ্যোতি মিশ্র কাজ করেছিলেন, কিন্তু 50টা ওই শুধু তোমারই জন্যতে আচ্ছা আমি মিউজিক করেছিলাম। ওকে। রহস্য গল্প বলে একটা সিরিজ হতো, সেটাও প্রায় গোটা 50। পরে ইটিভি টেলিফিল্ম অতি উত্তম, উত্তম কুমারের একটা ট্রিবিউট হতো, অতি উত্তম বলে একটা সিরিজ, সেটাও 52টা ছবির মিউজিক করেছিলাম, টেলিছবি। এছাড়াও 8খানা মূল মানে বড় পর্দার ছবি মিউজিক করেছিলাম। তো তাহলে তোমাকে যখন রক মিউজিক প্রথমে এতটাই টানলো, তুমি হঠাৎ করে মানে ক্যারিয়ার হিসেবে যখন চুজ করলে তখন অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, হ্যাঁ তখন আমি গানটা যখন গাইছিলাম নিজের গান, আমি রক গাইতাম। কেন ওটা ওই রক মিউজিককে পেশা হিসেবে ভাবলে না কেন? তোমাকে আমি প্রথমেই বললাম যে আমার তখন মনে হয়েছিল আমি অ্যাজ এ ভোকালিস্ট যথেষ্ট ভালো নই। আচ্ছা, সেই সময় কিন্তু সব সময় যে প্রচুর ভালো গায় মানে আমার তখন মনে হয়েছিল আমি বেটার কাজ করবো অ্যাজ এ লিরিসিস্ট কম্পোজার। আচ্ছা, সেই কাজটাই করে গেছি, কিন্তু মানে 2008 অবধি মানে বলতে পারো একদম ফ্যাক্টরির মতন করে কাজ করেছি। আচ্ছা, ফ্যাক্টরি, হ্যাঁ, মনে করো 3টে শিফটে রেকর্ডিং চলছে। বাবারে। লোপামুদ্রা গাইছে, শ্রাবণীদি গাইছেন, শম্পা কুণ্ডু গেয়েছেন, হ্যাঁ, মনোময়, কোথাও গিয়ে নিজের রূপঙ্কর গেয়ে গেছে। প্রোডাকশন খালি মানে কাজ হচ্ছে। এবং প্রতিদিন গান তৈরি করছি, হ্যাঁ, প্রতিদিন শুরু করছি, ব্যাকগ্রাউন্ড তৈরি করছি। সেটা একটা অদ্ভুত প্রোডাক্টিভ সময় গেছে। কিন্তু ওই কোথাও একটা না, জানো তো, নিজের গানটা আমি কখনো ভাবিনি ওটাকে কমার্শিয়াল এস্টাবলিশ করব। ওটা আমার নিজের একটা ভাষা হয়েছিল। পাশ্চাত্য সঙ্গীত কিভাবে প্রভাবিত করেছিল আমাকে তুমি বুঝবে। সেই সময় আমার বান্ধবীর সঙ্গে একদিন হঠাৎ করেই মনে হলো চলো ঘুরতে যাই। এবং কোথায় যাব? আমার খুব ভালোবাসার জায়গা রায়গঞ্জ, আচ্ছা, আমাদের বালুরঘাট, হ্যাঁ, উত্তরবঙ্গ। এবারে রাতের তখন রকেট ধরে রায়গঞ্জ কুলিক স্যাংচুয়ারির ফরেস্ট বাংলো। ওখানে রায়গঞ্জের আমার কিছু বন্ধুরা আছে, স্বপ্নের ফেরিওয়ালা বলে ওদের একটা গানের দল আছে, ওদের সঙ্গে আমাদের খুব হৃদ্যতা। ওখানে শুভ্র আছে, মাম আছে, ওদের সঙ্গে আমাদের খুব হৃদ্যতা বরাবর তখন থেকে। তো ওদের ওখানে চলে গেলাম, গিয়ে ওই কুলিক স্যাংচুয়ারি একটা ফরেস্ট বাংলোতে 2-3 দিন হই হই আনন্দ, গান বাজনা, গিটার আড্ডা চললো। তারপরে মনে হলো এত যখন এলাম একটু পাহাড়ে ঘুরে আসি। সেখান থেকে পাহাড়ে কি রাতের বাস ধরে সকালবেলা গিয়ে পৌঁছলাম এনজেপি। গিয়ে নেমেছি, একটা জিপ ডাকছে মেরিক 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 যেরকম ডাকা। তো ছেলেটির সঙ্গে আলাপ হলো, ওর নাম সাঙ্গে। তারপর মিরিকে কয়েকটা দিন, সেখানে একটা গুম্ফা আছে মিরিকে। আচ্ছা, গুম্ফায় মাঝরাতে আমরা হাঁটছিলাম। তখন এরকম এত মানে রাজনৈতিক উপদ্রব ছিল না, দিব্যি সারা রাত ঘুরে বেড়ানো যেত। তো চাঁদের আলো কিন্তু মিস্টিক, পাহাড়ের চাঁদ তো কুয়াশা। তখন ডেনভার শুনছি, Almost Heaven, West Virginia, Blue Ridge Mountain, Shenandoah River. Life is old here, older than the trees, younger than the mountain, growing like a bridge, country roads, take me home to the place I belong, West Virginia, mountain mama, take me home, country roads. সেই সময় মিউজিক, ভাবনা, ওরিয়েন্টেশন, পথ চলা, আর মিরিখের সেই চাঁদনি মায়াবী রাত। শহর ছাড়িয়ে গায়ের ধারে, পাহাড় সীমায়, আকাশ সময় খানে, স্মৃতি মেদু
পুরনো ছোঁয়ায় বেদনা বিধু, পাহাড়ি পথ তোমার মায়ায় এমন হারায়, পালাতে চায় শহর ছেড়ে, খোঁজে ঠিকানা দূর নীলিমায়, হাওয়ায় 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 হাওয়ায়। নিকলা, মিরিখের সেই পাহাড়ের পাকদণ্ডী বাওয়া রাত, বুদ্ধ গুম্ফা, পুরনো স্মৃতি মায়া রাত ছড়ালো, ধূসর জোছনায় আকাশের আলো। ইংরেজিতে ছিল মিস্টি টেস্ট অফ মুনশাইন, টিয়ারড্রপস ইন মাই আইস, অল মাই মেমোরিজ gather round here, miner's lady, stranger to blue water, dark and dusty, painted on the sky, misty test of moonshine, teardrops in my eyes. ওই মিস্টি টেস্ট অফ মুনশাইন এই শব্দটা পুরনো স্মৃতি মায়া রাত ছড়ালো, ধূসর জোছনায় আকাশ আলো, মন খারাপ করা আলো আধারে, তোমার কথা শুধু মনে পড়ে, পাহাড়ি পথ তোমার মায়ায় এমন হারায়, পালাতে চায় শহর ছেড়ে, খোঁজে ঠিকানা দূর নীলিমায়, হাওয়ায় 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 হাওয়ায়। বাহ, বুঝতেই পারছো যে পুরো পাশ্চাত্য সঙ্গীতে ডুবেছিলাম একদম। রক, পপ, জ্যাজ, ব্লুজ। ইনফ্যাক্ট আমি পাশ্চাত্য সঙ্গীত শিখেছি, আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক শিখেছি, আচ্ছা, একদম গুরু ধরে শিখেছি। আমার গুরু ছিলেন শ্যাম ইঞ্জিনিয়ার, পিয়ানিস্ট, ওকে, এবং ওখানে সুপর্ণদা মানে সুপর্ণ গান্ধী ঘোষ, হ্যাঁ হ্যাঁ আমাদের, হ্যাঁ 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 তিনি আমি একসঙ্গে ক্লাস করতাম, এবং অন্তরা আমাদের হ্যাঁ হ্যাঁ অন্তরা হ্যাঁ অন্তরা হ্যাঁ, আসতেন পিয়ানো শিখতে। এবং এটা একটা অদ্ভুত, জানো তো, মানে সলিল চৌধুরী কতটা দূরদর্শী ছিলেন, মেয়েকে পিয়ানো শিখতে পাঠিয়েছিলেন নিজের কাছে নয়, কিন্তু গুরু ধরে স্যামির কাছে পাঠিয়েছিলেন। এবং ওই দিক দিয়ে আমি ব্লেসড যে আমি তোমার 4টে ক্লেভ পড়ে পাশ্চাত্য সঙ্গীত শিখেছি। আচ্ছা, একদম ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, মোৎসার্ট, বেথোভেন, বাখ, শুবার্ট শিখেছি। ওকে, আবার পরে ভুলেও গেছি। কেন ভুলেছি জানো তো? ভুলে যাওয়াটা অবশ্যম্ভাবী ছিল। কেন? এটা একটা অদ্ভুত ট্রানজিশন। তার কয়েক মাস আগে একটা ছবির কাজ করেছি, 90 ঘন্টা, সৌগত রায় বর্মনের ছবি। আচ্ছা, মানে 1 বছর আগে একটা ছবির কাজ করেছি। সেখানে একটা আইটেম নাম্বার তৈরি করেছি, আমার কাঁচা পিরিত পাড়ার লোকে পাকতে দিল না। গান গেয়েছে জোজো, তার র্যাপ ভার্সনটা করেছে ইয়ানা আমাদের অ্যারিয়ান বলে মুম্বাইয়ের আচ্ছা, কেউ। হ্যাঁ। তার অন স্ক্রিন আমরা দেখেছি ইয়ানা গুপ্তাকে, আচ্ছা, বাংলা সিনেমা কিন্তু। হ্যাঁ হ্যাঁ, যিশু ছিল, স্বস্তিকা ছিল, টোটা আচ্ছা। ছিল, আর ওই স্পেশাল অন স্ক্রিন প্রেজেন্স ছিল, ওই ডান্স নাম্বারটাই ছিল ইয়ানা গুপ্ত। এবং ওটা রিজিওনালি এত সেই সময় পপুলার একটা গান যে ন্যাশনাল টেলিভিশনে অবধি টপ 20 চার্টে ছিল। হ্যাঁ, আচ্ছা বাট একটা আবারও বলছি, বাংলায় তখন কিন্তু আইটেম মিউজিকের কনসেপ্ট আসেনি। আচ্ছা, এটা কোন 2006-7 হ্যাঁ, তখন হ্যাঁ, আসেনি কনসেপ্ট, অনেক পরে এসছে, ন্যাশনাল টেলিভিশনে চলে এসছে। তখন দেখো একদম আসেনি বলতে পারি না, সেটা আবার খুব মানে একটা কন্ট্রোভার্সিয়াল কথা। কিন্তু এইভাবে যে আজকের যে একটা ভালো সিনেমা, একটা বাণিজ্যিক সিনেমায় যেমন একটা আইটেম নামের একটা অবশ্যম্ভাবী ফ্যাক্টর, সেরকমটা ছিল না কিন্তু। বুঝতে পেরেছি। হ্যাঁ, তখন সৌগতদা মানে আমাদের যে চিত্র পরিচালক সেই সময়, উনি একজন ফটোগ্রাফার, বেসিক্যালি স্টিল ফটোগ্রাফার। চম্বলের আমাদের ডাকাতদের উপর একটা অদ্ভুত ভালো ডকুমেন্টেশন আছে ওনার স্টিল ফটোগ্রাফার হিসেবে, এবং উনি তাদের উপর বইও লিখেছেন। উনি যেই সিনেমাটা তৈরি করেছিলেন সেই সময় 90 ঘন্টা। আচ্ছা, তো সেখানে
খুব ইন্টারেস্টিং কিছু গান ছিল। একটা গান করেছিলাম পিওর জ্যাজ, মন বুঝে আছো কেন চোখ কেন অন্ধকারে। আচ্ছা গানটা গেছিলেন শ্রীকান্ত আচার্য, বাংলায় জ্যাজ। তুমি শোনো কখনো ইউটিউবে বেশ, সার্চ করে, বেশ, 90 বেশ, ঘন্টার। বেশ, হ্যাঁ। শ্রীকান্ত দা জ্যাজ গাইছেন। হুম। একটা গান গেয়েছিলেন স্বস্তিকা নিজে, আমাদের অভিনেত্রী স্বস্তিকা আচ্ছা, নিজে। ওকে তারপর ড্রাম সেকশনটা যিশু বাজিয়েছিল, ওকে। পুরো ড্রাম সেকশনটা। একটা গান রূপঙ্কর গিয়েছিল। আর এই টাইম পিরিয়ডটায় তুমি মানে কমপ্লিটলি বাণিজ্যিক বুঝতে সিনেমা, পেরেছি। টেলিভিশন, কমপ্লিটলি ওই 3 থেকে 8 5 বছর। ওই যে বললাম, ওটা মানে একদম মানে সুপার প্রোডাক্টিভ টাইম। সারাদিনই প্রোডাকশন তৈরি হচ্ছে, টেলিভিশনের জন্য, ফিল্মের জন্য, বিজ্ঞাপনের জন্য। অনেক মানে 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 বিখ্যাত বিজ্ঞাপন আমার হাত থেকে বেরিয়েছে, সেটা সঙ্গত কারণেই আজকে সে প্রসঙ্গ থাক। কিন্তু তুমি যেটা বলছিলে যে আড্ডার মাঝখানে যে কেন ক্লাসিক্যাল মিউজিক ছেড়ে দেওয়া, কি একটা বলছিলে? হ্যাঁ না, অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম সেটা হলো যে তোমার বাড়িতে ছোটবেলা থেকে একটা উচ্চাঙ্গ সঙ্গীতের পরিবেশ, গৌতম চট্টোপাধ্যায়, কিন্তু তারপর অ্যাট্রাক্ট করলো গৌতম চট্টোপাধ্যায়, এবং তারপর রক মিউজিকেও না গিয়ে তুমি বাণিজ্যিক সঙ্গীতে আমি বলতে পারি, মানে রক মিউজিক আমি গেয়েছি, হ্যাঁ রক মিউজিক আমি পারফর্মার হিসেবে গেয়েছি, কিন্তু আমি কোনো অ্যালবাম রিলিজ করিনি। হ্যাঁ মানে আমি বলছি পেশাদার হিসেবে আর কি, তুমি কাজ করেছো কমার্শিয়াল, একদম অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, লিরিসিস্ট কাজ করেছি। তারপর আমি জাস্ট মানে আমি মেলাতে পাচ্ছি না, মানে তারপর আবার তুমি হঠাৎ করে মানে ফোক মিউজিক তোমাকে অ্যাট্রাক্ট করলো। হ্যাঁ, তো সেই যে ট্রানজিশন, মানে জীবনে আমরা ভাবি এক, আমাদের হয় আরেক। হ্যাঁ, তো আমি সেটাই দেখছি যে মানে ট্রানজিশন চলছে। তো এই যে কমার্শিয়াল মিউজিক থেকে তোমার সেই সাথে তুমি যেটা বলছিলে যে তোমার ওয়েস্টার্ন মিউজিকও ইয়ে রয়েছে, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, হ্যাঁ, সেখান থেকে হঠাৎ করে তোমাকে লোকগীত কিভাবে, হ্যাঁ, কি করে টানলো? একটু চা খেয়ে নি, একটু চা দাও, বলছি। হ্যাঁ, চাটা দুর্ধর্ষ হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। তুমি বানালে না মা? না মা। বাহ, খুব ভালো, থ্যাংক ইউ কাকিমা, খুব ভালো চা হয়েছে। হ্যাঁ বলো। আমার প্রথমবার বাউল জীবন দেখা 90 সালে, জয়দেব কেদুলি মেলা। আচ্ছা, 89, 90, 91 এই সময়টা। সেটাও কিন্তু এই গৌতম দাদের হাত ধরে প্রথমবার তমালতলায় জয়দেব কেদুলি মেলায় গেছি। গিয়ে দেখছি চাঁদের হাট, তখন আমি কাউকে চিনি না। তখন আমি কিশোর কুমার মান্না দে, মোহাম্মদ রফি, শ্যামল মিত্র, সন্ধ্যা মহোদয়দের চিনি, লতা মঙ্গেশকর। গিয়ে দেখি কি সমস্ত পারফর্মার, গৌর খেবা, পবন দাস বাউল, বিনোদ দাস বাউল, সনাতন বাবা, মানে আমাদের পার্বতীর গুরু সনাতন বাবা, সেই খয়েরবনি থেকে আসতেন। হ্যাঁ, দীর্ঘ পথ হেঁটে আসতেন। এবং তখনও জয়দেব মেলায় এই এত মাইক টাইক ছিল না, এত কি কোনো মাইকই ছিল না। হ্যাজাকের আলো, তো মনে আছে হ্যাজাক দেখেছো কখনো? লণ্ঠনের মতো, হ্যাঁ, হ্যাজাক সেই পাম্প স্টোভের মতন করে জ্বালানো হতো, সাদা আলো হতো। তখন হ্যাজাক একটা ভীষণ স্ট্যাটাস সিম্বল ছিল, হ্যাজাকের আলোতে। মানে বিয়ে বাড়িতে কটা হ্যাজাক নিয়ে যাচ্ছে, এটা একটা স্ট্যাটাস সিম্বল ছিল। হ্যাজাকের আলোয় গান হতো, লণ্ঠনের আলোয় গান হতো, নো মাইক্রোফোন। অজয়ের তীর ধরে মানে সাধুদের সমাজ, সেই প্রথম দেখি। ওইটা না কোথাও একটা টিনিনি ছিল, কিন্তু ওটা আন্ডার লিঙ্ক ছিল। ওটা তখন বুঝতে পারিনি যে ভেতরে শেকড়টা যে কানেক্ট হয়ে গেছে, বুঝতে পারিনি। সেইটা বুঝলাম গিয়ে 2008-এ গিয়ে। আচ্ছা, 18 বছর পরে। তুমি তুমুল ব্যস্ত তখন কমার্শিয়াল মিউজিকে। হট করে তখন আমি মুম্বাইতে ছিলাম। মুম্বাইতে মেইনস্ট্রিম, একদম মানে মেইনস্ট্রিম, মুম্বাই মেইনস্ট্রিম কাজে বেশ কিছু করেছি। সেখান থেকে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। আচ্ছা, হঠাৎ করে বাড়ি থেকে ফোন গেল, তখন তো ল্যান্ড ফোন, যে মা অসুস্থ, আয়। আমি চলে এলাম। তার ঠিক পরপরই আমার খুব ইম্পর্টেন্ট একটা সিনেমার কাজ ছিল, একটা ফিল্মের রেকর্ডিং ছিল। তারপরে কলকাতায় চলে এলাম। চলে এসে তারপর 2 সপ্তাহ বাড়িতে অক্সিজেন সাপোর্ট যেভাবে দেওয়ার কথা দিলাম, কিন্তু মা ঠিক তার 15 দিন পরে 30শে জুন 2008 সালে চলে গেলেন। 30শে জুন। এবং তখন আমার মুম্বাইয়ের, আমার যেখানে থাকতাম সেই বাসস্থান যেগুলো ছিল,
সেগুলো রয়েই গেল। আর মা যখন চলে গেলেন তার ঠিক 15 দিনের মাঝখানে আমার বাবার স্টমাক ক্যান্সার ধরা পড়লো, অ্যাডিনোকার্সিনোমা স্টেজ 3। হ্যাঁ, এবং তখন আমি মুম্বাইয়ে গিয়ে আবার কেরিয়ার কন্টিনিউ করব নাকি বাবাকে সাপোর্ট দেবো। অ্যাজ এ মিউজিশিয়ান, অ্যাজ অ্যান আর্টিস্ট আমার হয়তো উচিত ছিল মুম্বাইতে গিয়ে কাজগুলো আবার ধরে নেওয়া। বাবাকে নিয়ে যদি না, সে যে অবস্থা ছিল না তখন। আমার মনে হয়েছিল মানুষ হিসেবে আমার দরকার এই সময়টা বাবার পাশে থাকা। এবং আমি সব মানে সেই মুম্বাইয়ের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হলো। আমি গত বছর আবার গিয়েছিলাম, এত বছর পরে, হ্যাঁ প্রায় 8 বছর পরে আবার গিয়েছিলাম কাজের সুবাদে। তো অদ্ভুত ভাবে জানো সেই সময় একটা মার চলে যাওয়া, বাবাকে নিয়ে ছুটছি, কি করব দিশেহারা। তখন অদ্ভুত ভাবে বাবা সার্ভাইভ করে গেলেন, কোনো কথা ছিল না সার্ভাইভ করার। সমস্ত ডাক্তার নিদান দিয়েছিলেন 6 মাস, অ্যাডিনোকার্সিনোমা স্টেজ 3 স্টমাক। এমনিতে আমাদের ফ্যামিলি কিন্তু একটু ক্যান্সার প্রোন, আমাদের ফ্যামিলি দুদিক থেকে, মামা বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে একটু ক্যান্সার প্রোন। আমার বড় জ্যাঠামশাইও দেহ রেখেছেন লিভার ক্যান্সার। তো ট্রিটমেন্ট হলো, ওয়ান্ডারফুল সার্জারি হলো, হ্যাঁ। ডক্টর দীপঙ্কর সরকার সার্জারি করলেন। আমাদের হাউস ফিজিশিয়ান ডক্টর তপনজ্যোতি দাস, একজন থিয়েটার পার্সন, আমাদের থিয়েটার ডিরেক্টর। তো একটা দারুণ ট্রিটমেন্ট করলেন, সে রিকভার হয়ে গেল অদ্ভুত ভাবে, বুঝলে। কিন্তু আমি ওই যে একটা জ্যোতিচিহ্ন পড়লো না, আমি আর বাবাকে ছেড়ে যাওয়াটা সমীচীন মনে করলাম না। তুমি একটা ভালো প্রশ্ন করেছো, বাবাকে নিয়ে বোম্বে গেলে না কেন, মুম্বাই গেলে না কেন? সেটার এখানে ভালো আছে। গাছকে শেকড় তুলে নিয়ে যদি অন্যখানে রিপ্ল্যান্টেশন আজকাল অনেকে ওই তোমার আমি জানি না তখন ওই ক্যান্সারের ট্রিটমেন্ট সেন্টার ওখানে ছিল কিনা, এখন মুম্বাইয়ে অনেকে যায়। না, মুম্বাইতে তখনও যেত, তখনও যেত, কিন্তু আমি কলকাতায় ট্রিটমেন্ট করেছি। আমার কলকাতার ডাক্তারদের উপর সম্পূর্ণ আস্থা আছে, দে আর ভেরি গুড। মানে তারা মানে আন্তর্জাতিক মানের সমস্ত ডাক্তার আছে কলকাতায়। মানে এটা এরকম ব্যাপার নয় যে এর জন্য আমাদের বাইরে ট্রিটমেন্টের জন্য যেতে হবে। এবং তারাই এত সুন্দর ট্রিটমেন্ট করেছে। টাচউড, দিস ইজ 18 ইয়ার্স সার্ভাইভিং। তো সেই একটা জ্যোতিচিহ্ন পড়লো। আমি না একটু ফিরে দেখলাম যে আমি খুব অস্থির, প্রচুর কাজ করছি, অনেক প্রোডাকশন করছি, কিন্তু কোথাও না শেকড়টা নেই, আমি আমার মধ্যে নেই। আই ওয়াজ সার্চিং ফর মাইসেলফ। একটা অদ্ভুত সময় গিয়ে আমার সঙ্গে একজন মানুষের দেখা হলো, সে আমার আরেক গুরু। আমি উত্তরবঙ্গ থেকে ফিরছিলাম, সেখানে ধূপগুড়ি থেকে একজন মানুষ উঠলেন, জব্বা পরা, একটা অদ্ভুত যন্ত্র। আমি বললাম এটা কি যন্ত্র? বলে এটা স্বরাজ, বাবা আলাউদ্দিন খাঁ সাহেব বাজাতেন। সরোদার দোতারার ব্রিজ। তাই নাকি? সরোজার দোতারার ব্রিজ, মানে মিসিং লিঙ্ক। তো তখন আমি বললাম আপনার নাম? বলে আমার নাম কালাচাঁদ দরবেশ। কালাচাঁদ, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম দরবেশ। আমি তার গান শুনলাম, কি অদ্ভুত, মানে কোথাও নেই উনি, মানে থেকেও নেই। আমার না একটা অদ্ভুত ট্রানজিশনাল টাইম। আমি মুম্বাই থেকে চলে এসেছি, ভাবছি একটু অন্যরকম ভাবে, একটু দিশেহারা অবস্থা। মা হঠাৎ করে চলে গেছে, বাবার এরকম ক্রাইসিস। আমি না জয়গুরু বলে তার স্মরণ নিলাম। আমার মানে বাসে দেখা, ট্রেনে, ট্রেনে দেখা। উনি মাধুকরী করছিলেন। মাধুকরী এই গান বাজনার এই জীবনযাপন একটা অত্যাবশ্যকীয় অঙ্গ। তো আমি তার পথ, মানে তিনি আমাকে পথ দেখালেন, তিনি আমার গুরু, তিনি আমাকে পথ দেখালেন। একজন আরবান মেইন স্ট্রিম মিউজিক নিয়ে কাজ করা মানুষ একটা অন্য আলো দেখতে পেল, দ্য ডিভাইন লাইট, দ্য ম্যাজিক লাইট। ওই যে আলোটা দেখলাম, ওই আলোটা রয়ে গেল। ওই যে আলোটা না কি পেয়েছে আমি জানি না, মেঘলা। মানে ওটাকে তুমি ফোক বলবে, ওটা তুমি ফিলোসফিক্যাল সং বলবে, ওটা তুমি উত্তরণ বলবে, ওটা আলোর গান বলবে, আমি জানি না। কিন্তু
আমি একটা অন্য আলো দেখতে পেয়েছি, যেই আলোটা, ওটাও সত্যি যে মূলধারার গান বাজানো সত্যি, কিন্তু এই আলোটা প্রান্তিক নয়। এটা প্রান্তিক বলে রাখা হয় বটে। এটা অ্যান্টোনিও গ্রামসির থিওরি অনুযায়ী সাবঅল্টার্ন একটা সেক্ট, তাদের যেই ধারার গান বাজনা করে সেটা ফোক বা মার্জিনাল মিউজিক বলা হয় বটে, বা প্রান্তিক শিল্প বলা হয় বটে, কিন্তু এটা আসলে কোথাও মানে মার্জিনাল নয়, এটা প্যারালাল। এটা প্যারালাল, দেখবে এতটাই প্যারালাল যে ঝুমুর 200 বছর আগে ঝুমুর এখনো ঝুমুর, তার কিন্তু শব্দের কিছু পরিবর্তন হল। মানে যেটা ক্লাসিক যা, আর ক্লাসিকের সংজ্ঞা হচ্ছে যে সময়ের আবর্তে টিকে থাকে, সেটাই একদমই, ক্লাসিক। আমি সেটাই বলছি। হ্যাঁ, মানে আমি সেই কারণেই প্রশ্নটা করলাম, এই যে উচ্চাঙ্গ সঙ্গীত, মানে যদিও তুমি যেটা বললে যে রাজ পরিবারে বেশি সেটা রাজন্য বর্গের দ্বারা হ্যাঁ, পৃষ্ঠপোষকতা ছিল বলে উচ্চাঙ্গ, সেই জন্য হয়তো। কিন্তু অ্যাকচুয়ালি এই যে লোকগীতি, মানে অ্যাকচুয়ালি সাধনার পথে লোকসঙ্গীত, যদি লোকসঙ্গীত সেইভাবে যদি চর্চা করা হয়, সেটাও তো অ্যাকচুয়ালি তোমার সাধন মার্গে পৌঁছানো হ্যাঁ, রাস্তা, হ্যাঁ। কবির বলো, সাধন সঙ্গীত। আর আমরা জানো তো এই যে বাউল, ফকির, দরবেশ, সাঁই বা ঝুমুর, এই যে ভাওয়াইয়া সবাইকে বলি লোকসঙ্গীত। হ্যাঁ 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 আসলে এই বাউল, ফকির, দরবেশ, সাঁই কিন্তু বাংলা সাধন সঙ্গীত। বাউল কিন্তু কোনো গান নয়, ফকিরি কোনো গান নয়, দরবেশি কোনো গান নয়, এগুলো গানের ধারা নয়। আচ্ছা, এগুলো জীবন যাপন। বাউল ইজ এ আর্ট অফ লিভিং, জীবন যাপনের একটা ধারা, কতটা জীবন আলাদা দর্শন। এক একটা, আলাদা, দেয়ার আর ডিফারেন্ট, কিন্তু এই জীবন দর্শনে যে গান উঠে আসে, তার সাধন পথে যে গান উঠে আসে, তাই বাউল গান। যে ফকিরি সাধনায় আছে, তার সাধন পথে যে গান উঠে আসে, তাই ফকিরি গান। বাউল, ফকির কিন্তু এটা একটা প্রথমেই ক্লাসিফাই করে দাও, এটা প্রথমেই ক্লিয়ার করে দরকার, এটা আমরা গান বলি বাউল গান, আসলে এটা একটা জীবন দর্শন, জীবন ধারা, জীবন যাপন। তাতে যে গান উঠে আসে, যে সঙ্গীতের তারা চর্চা করে, সেটা বাউল গান। আচ্ছা, একটা প্রশ্ন আছে, সেটা হলো যে গুরু পরম্পরায় যেহেতু এটাও শিখতে একদম হয়, গুরু পরম্পরা। যেরকম গুরুদেরও একটা লিনিয়েজ থাকে, সরস্বতী বা গিরি বা নিশ্চয়ই। এরকম নানা রকম থাকে। তুমি যে বলছিলে বাউল বা দরবেশ, এই যে তোমার যিনি গুরু, গুরু, হ্যাঁ, যে সারনেম আর কি, Surname, হ্যাঁ। সারনেম হিসেবে থেকে যায়, মানে যে গুরুর থেকে আমি শিখছি তার সারনেমটাই আমি রয়ে নিচ্ছি। যায়। তো এগুলো এক একটা এই যে বা ফকির, ফকির। হ্যাঁ, এক একটার থেকে কতটা আলাদা, এবং একটু যদি বলো। আলাদা কি বলতে পারি না মনে হয়। আচ্ছা, আমাদের বাংলা সাধন সঙ্গীতকে আমরা 4টে মূল ধারায় দেখি, বাউল, ফকির, দরবেশ আর সাঁই। রসিক জনেরা বলেন তার উপরে আর কিছু নাই। আচ্ছা, লালন গীতি যেটা মানে, লালন ফকির কিন্তু আচ্ছা উনি ফকির, লালন না, লালনকে আমরা ফকিরও বলি, কখনো সাঁইও বলি। লালনকে এর থেকে আলাদা রাখতে হবে। লালনের ভাবনায় কখনো বাউল, আবার প্রয়োগে কখনো ফকিরি, মানে ওনার যা গানের ইন্টারপ্লে। লালনের গানকে আমরা দরবেশি গান কেন বলি না, তার একটা অন্য কারণ আছে, সেটা বলে দিচ্ছি তোমাকে, বলে দিচ্ছি। দরবেশি হ্যাঁ, গান, বলে মানে আমি ওইটাই বুঝিয়ে দিচ্ছি জানতে তোমাকে। চাইছি। হ্যাঁ, এবারে লালনের গান কিন্তু মানে আবার বলছি, তোমার প্রকরণগতভাবে বাউল, কিন্তু দর্শনগতভাবে ফকিরি। এটা না খুব দেহতত্ত্বের গান। আমি লোকগীতির প্রচুর গানই আমি দেখেছি, যে খাঁচার ভিতর অচিন পাখি বলি বা যে কোনো আর কি, দেহতত্ত্ব নিয়ে প্রচুর আসে যায় কিন্তু। হ্যাঁ, মানুষেরা বলেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে। কমনে মানে কমনে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ওনার যেখানকার মানুষ আর কি, উনি ডায়ালেক্ট, মানে আমাদের লালন সাইয়ের, আমি একটু ভুলে গেলাম জায়গাটা না কোনটা, দাঁড়াও, কুষ্টিয়া, সরি, নিচে। হ্যাঁ, ঠিক আছে। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, কেমনে নয়। আচ্ছা, কেমনে মানে কিভাবে। আর কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় কমনে মানে কোন দিক থেকে। ওকে, এই যে খাঁচার ভেতর অচিন পাখি কিভাবে আসে যায় না, কোন দিক দিয়ে আসে যায়। আচ্ছা 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 আচ্ছা, কোন দিক দিয়ে আসে যায়, এবং তাকে তুমি কি নামে ডাকবে। হ্যাঁ, তুমি যে নামেই ডাকো না কেন, সে তোমার সোল। দেখো, বাড়ির কাছে আসছে না গো, লালন গীতির ক্ষেত্রে সেটা পড়শি বসত করে। আমি একদিনও না দেখলাম তারে। পড়শি আমার অল্টার ইগো, আমার মধ্যে যে থাকে, তাকেই রবীন্দ্রনাথ বলছেন অচিন মানুষ, যাকে চেনা যায় না, অচিন।
আর লোকসাধকরা বলেন অধর, যাকে ধরা যায় না। হুম তো হ্যাঁ, বাউল, ফকির, দরবেশের সাঁই, হুম। চারটে এই দেহতত্ত্ববাদী বা সাধন তত্ত্বের গানের চারটে ধারা। হুম হুম এবার তুমি বলতে পারো যে তাহলে কি এটা লোকসঙ্গীত নয়? হুম। তাহলে আবার ঝুমুর বা ভাওয়াইয়া এইটা বা point। ভাটিয়ালি, মানে আমি একদমই জানি না, এবং না, না। সেই কারণেই জানার চেষ্টা করছি। তোমাকে আমি শুরুতেই একটা বলেছিলাম লোকসঙ্গীতের সংজ্ঞা: শ্রমজীবী মানুষের শ্রম লাঘব করার গান, হুম আর শ্রমজীবী মানুষের অবসর বিনোদনের গান, হুম হুম অবসর বিনোদন। হুম এই গানগুলো শ্রমজীবী মানুষকে অবসর যাপনের সঙ্গী হয়েছে। এবং এই গভীর নিবিড় গান, এই আধ্যাত্মিকতার অন্য আলো, হুম এটা কিন্তু নাগরিক মানুষজন যতটা না বুঝেছে, হুম। তার থেকে অনেক মানুষ, গ্রামীণ মানুষ বুঝেছে। যেহেতু তারা মাটির কাছাকাছি থাকে। তারা এটাকে আপন করে নিয়েছে। এবং এই গানের ধারা, আবারও বলছি, সমান্তরাল, প্রান্তিক নয়, হুম মূল ধারার সঙ্গে সঙ্গে এটাও চলেছে। আজকে দেখো রবীন্দ্রনাথ যতটা প্রাসঙ্গিক, হুম। লালন সাঁইও ততটাই একদম। প্রাসঙ্গিক। এবং যত দিন গেছে এই গানের প্রাসঙ্গিকতা তত বেড়েছে বেড়েছে। বলতে পারি। হুম এবং বারবার এই কথাটা বিভিন্ন সময় উঠে আসে যে নাগরিক সংস্কৃতি, হুম নাগরিক গান যখন বন্ধা হয়, আনপ্রোডাক্টিভ হয়, হুম তখন কিন্তু নাগরিক মানুষ বারবার গিয়ে লোকসঙ্গীতের কাছে হাত পাতে। হুম। তুমি দেখো একটা একদম। ট্রেন, আজকের সমস্ত মানুষ যারা মেইন স্ট্রিম গান বাজনা করছে, সে তুমি ব্যান্ড বলো, হুম হুম তুমি হুম রেট্রো হুম বলো, হুম। তুমি দেখবে তার 10টা সং লিস্টে কিন্তু 2টো ফোক আছে। থাকবেই। সেটা কিন্তু শুধুমাত্র জমি দেওয়ার জন্য নয়, কিন্তু তার কারণ এটা কানেক্ট করতে পারছে। হুম। মানে জমছেও বা কেন, আমি যদি দেখি ঝুমুরের যে ছন্দ, হ্যাঁ, হ্যাঁ সেটা ঝট করে মানুষ এতটা কানেক্ট করে ফেলছে আর কি, যেটা অন্য গানে হয়তো সেইটা সেট হতে অনেকটা টাইম লাগছে। তার যে Easy সুরের, communicative। হ্যাঁ মানে যে সুর বলি বা ছন্দের যে মেল বন্ধনটা রয়েছে, সেটা অনেক তাড়াতাড়ি মানুষ, বা যে ভাষায় আর কি লেখা হয়, সেটা মনে হয় মানুষ বেশি তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি কানেক্ট করতে পারে। কারণ আমাদের শহরের মধ্যে একটা গ্রাম লুকিয়ে আছে। যেভাবে গ্রামের মধ্যে একটা শহর থাকে, তেমনি যে কোনো আরবান মানুষের ভেতরে মানে উইদিন হিম অর হার একটা গ্রাম আছে। গ্রামটা আমাদের মধ্যে থেকেই যায়। কিন্তু একটা কথা বলো, এই যে শহুরে জীবনযাপন, সেটা তো খানিকটা বলতে পারি সুপারফিশিয়াল কোন দিক Surface। দিয়ে? হ্যাঁ, তার কারণ এই প্রচুর কাজ করছি, প্রচুর নেম, প্রচুর ফেম, প্রচুর এই টাকা, হ্যাঁ এই সব কিছু রয়েছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে প্রত্যেকটা মানুষই তো আত্মা, প্রত্যেকটা মানুষেরই ওই একটা নিজেকে জানার একটা খিদে কোথাও না কোথাও থাকে। তো সেই জন্য আত্মানাম বৃদ্ধি। হ্যাঁ, তাহলে তো ওই রুটে ফিরতে হয় কোনো না কোনো ভাবে। কিন্তু তোমার কি মনে হয়, শহুরে জীবনযাপন করে মাটির কাছাকাছি থাকা যায়, বা এই সাধন এই তো আছে। হ্যাঁ আমি আছে তো। হ্যাঁ কি করে আছে আমি জানি না, একটা অদ্ভুত প্র্যাকটিস। হুম, হুম। কারণ এখন অনেকে বলে যে লোকসঙ্গীত যাপন করতে হয়, কিন্তু নিশ্চয়ই আবার এটাও দেখি যারা হয়তো লোকগীতি করছে, মানে আগে যেটা, এখন এখন অনেকটা ফ্যাশন ট্রেন্ডে চলে গেছে, মানে এই যে খুব ভালো বলেছো। কারণ এই যে তাপ্পি দেওয়া জামা কাপড় যে পরতো, তার কারণ তাদের অন্য জামা হয়তো ছিল না, ছেঁড়া, তার মধ্যে একটা কিছু, ওইটা করতে করতে ওটাই স্টাইল হয়ে গেছে, এবং সেটাকে নিয়ে এখন লোকগীতি অনেক, নাগরিক প্রেজেন্টেশন। হ্যাঁ হ্যাঁ একটা একটা শহুরে ব্যাপার চলে এসেছে, কিন্তু সেটা যারা অ্যাকচুয়ালি ওই বসনটা পড়তেন তাদের টাকা পয়সা ছিল না বলে পড়তেন। এবার এখন যে যাপনের কথা অনেক লোকসঙ্গীত শিল্পীকে আমি বলতে শুনেছি, যারা লোকসঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত, আমার পার্সোনালি মনে হয়েছে, জানি না ভুলও হতে পারি আমি, মনে হয়েছে সেই যাপনটা অ্যাকচুয়ালি নয়, কারণ শহুরে জীবনযাপনের মধ্যে রয়েছে, কিন্তু তাহলে যাপনটা কি অ্যাকচুয়ালি? শহরের মধ্যেও একটা গ্রাম লুকিয়ে আছে, যে কোনো শহরে, সেটা নিউ ইয়র্কেও আছে, কলকাতাতেও আছে, মুম্বাইতেও আছে। এই গ্রামটা আমাদের মধ্যে থেকেই যায়। একজন আদ্যন্ত বহিরঙ্গে নাগরিক মানুষও শেকড় এবং মাটি ছুঁয়ে থাকতে পারে। এটা একটা প্র্যাকটিস। আমি গৌতম দাকে দেখেছি, গৌতম চট্টোপাধ্যায়কে, উনি অত্যন্ত আন্তর্জাতিক ভাবাপন্ন একজন মানুষ, কিন্তু উনি কিন্তু ভেতরে শেকড়টা নিয়েই ছিলেন। দেখো, আমি দরবেশি মত পথে কিছুদিন থাকার পরে
আমাকে দরবেশ গুরু বললেন হুম, যে তুমি তোমার নিজের পথে ফেরো। আচ্ছা। দরবেশজি বলেছিলেন, কারণ বলেছিলেন যে এই সাধন তত্ত্ব, এই পথ তোমার জানা রইল, কিন্তু তোমাকে কর্ম করতে হবে। হুম, এই জীবনটা তোমার নয়। হুম, হুম, তুমি জীবনের স্বাদ জানলে, জীবনের পথ চললে, কিন্তু তোমাকে কর্ম করতে হবে। তুমি এই জীবন যাপনে থেকে ওই কর্মটা করা হুম, মুশকিল। এবং কর্ম মানে আমাদের একটা ফাউন্ডেশন আছে, সহজিয়া ফাউন্ডেশন। আচ্ছা। সেই সহজিয়া ফাউন্ডেশন কিন্তু আমরা আদ্যপান্ত লোকশিল্পীদের সাপোর্ট করি নানাভাবে। এটা শুধুমাত্র যে কলকাতা শহরে একটা সহজিয়া উৎসব করি তা সহজিয়াকে তোমার নয়। ব্যান্ড? হ্যাঁ, আমি ওটাই বলছিলাম। সহজিয়া ফাউন্ডেশন বেসিক্যালি এটা একটা লোকসঙ্গীতের প্ল্যাটফর্ম, আচ্ছা, যার পারফর্মিং উইং হচ্ছে সহজিয়া ব্যান্ড, যেটা আমরা আচ্ছা। পারফর্ম করি। ওকে। কিন্তু এই সহজিয়া ফাউন্ডেশন মূলত তৈরি হয়েছিল কিন্তু লোকসঙ্গীতের সাপোর্ট করার জন্য। সেটা কেমন, যখন দেখছি যে দরবেশজি, যিনি মানে যা একটা লন্ডন ফেস্টিভ্যালে দরবেশজির সঙ্গে সঙ্গত করেছেন জাকির হোসেন, হুম, 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 রবিশঙ্কর একসঙ্গে মঞ্চ করছেন, হুম, দরবেশজির অনুষ্ঠান অ্যাঙ্কার করছেন অমিতাভ বচ্চন, হুম, হুম, কিন্তু তাকে জীবনযাপনের জন্য ট্রেনে মাদুকরি করতে হচ্ছে। হুম, হ্যাঁ, আমি 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 এক্স্যাক্টলি এটা ওইটাই একটা- জিজ্ঞেস করছিলাম। এই যে লোকসঙ্গীতের ওই যে প্রান্তিক, তো আমাদের তো একটা স্টিগমা, প্রান্তিক, হুম, এটা একটা অদ্ভুত, বুঝলে মেঘলা, মানে আমরা হুম, বলি অনেক কথা, লোকসঙ্গীত নিয়ে অনেক কথা বলি, অনেক ভাবি, অনেক ভাবনা আছে, কিন্তু অদ্ভুতভাবে আমাদের যখন উৎসব কমিটিদের, যখন লোকশিল্পীদের কথা আসে, তখন বাজেট থাকে না। এ একটা আশ্চর্য। মনে করো আমাদের কালচারাল, তুমি যদি টপোগ্রাফি দেখো, কালচারাল টপোগ্রাফিতে আমাদের যদি একটা ছৌ এবং বাউল আমাদের রিপ্রেজেন্ট করে হুম, বেঙ্গলকে, ছৌ এবং বাউল, কিন্তু এদের জন্য সবচেয়ে কম বাজেট থাকে। আচ্ছা। আশ্চর্য। মানে খুব মেইন স্ট্রিম কোনো শিল্পীর জন্য যদি 2 লক্ষ টাকা বাজেট থাকে, হুম, হুম, আর যারা আমাদের সংস্কৃতিকে রক্ষা করে তাদের জন্য 2000 টাকা বাজেট থাকে। একজনের জন্য থাকে 5 স্টার, আরেকজনের থাকে ক্লাব ঘরের শতরঞ্জি। হুম। কিন্তু আবার প্রান্তিক তো একদম, কিন্তু আবার এই সঙ্গে আরেকটা জিনিসও, খুব কমফোর্ট কি সেই যাপনটাকে নষ্ট করতে পারে না? পারে, আবার এটা পারে, তুমি ঠিকই বলেছো যে এটা পারে। এটা আমরা দেখেছি যে বাউল সাধন বা বাউল পথে থাকা মানুষ যখন নাগরিক জীবনে অভ্যস্ত হয়ে গেছে, হুম, সে কোথাও একটা শেকড় বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা আমরা দেখেছি। কিন্তু তার মানে যে তাকে সবসময় ক্লাব ঘরে হুম, শতরঞ্জিতেই শুতে হবে হ্যাঁ, এমনটাও নয়। একদমই, এটা আমাদের হ্যাঁ, দেখার হ্যাঁ, অভ্যেস। হ্যাঁ, তো আমাদের সহজিয়া ফাউন্ডেশনের সেখান থেকেই কাজ শুরু হয় যে উই হ্যাভ টু সাপোর্ট দেম, মানে আমাদের তাদের সাপোর্ট করতে হবে। তখন আমরা মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পেনশন স্কিম ছিল, হ্যাঁ এখনো আছে। তো সেই সময় একটা স্কিম আমাদের চোখে আসে এবং আমরা বেশ কিছু লোকশিল্পীর জন্য এই ভলেন্টিয়ারি কাজ করতে শুরু করি। আচ্ছা। তাদের ডকুমেন্টেশন করা, তাদের একটা যাতে গভর্নমেন্ট সাপোর্ট হুম, তারা পায়, হুম, হুম। বা আমরা নানাভাবে একটা ফান্ড গ্যাদার করে সাপোর্ট মানে করতে, তাদের চিকিৎসার দিকে না এমনি তাদের সাপোর্ট, রেগুলার সাপোর্ট। রেগুলার regular সাপোর্ট? support। তখন ওই মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা হুম। স্কিম ধরে, পেনশন স্কিম ধরে আমরা কাজ শুরু করি। এবং প্রথম আমরা এই কালাচাঁদ দরবেশ, তারপর আমাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন তিলক মহারাজ, শ্রীখল বায়াতেন, তো তাদের জন্য আমরা প্রথম কাজ শুরু করি। এবং পরবর্তী সময়ে মনসুর ফকির থেকে শুরু করে বাংলার অনেক প্রান্তিক মানুষের জন্য আমরা এই কাজটা করেছি। এবং তারা প্রতিনিয়ত, মানে বাৎসরিক একটা বড় একটা, মানে একটা বাৎসরিক একটা অনুদান পান, সরকার অনুদান পান। আচ্ছা। এবং আমরা রাজ্য সরকারের সঙ্গেও এই হুম। কাজটা করেছি। এবং রাজ্য সরকার আমাদের এই লোকশিল্পীদের প্রতি খুবই সংবেদনশীল এবং সহানুভূতিশীল, হুম, এটা আমরা দেখেছি। মানে 2011-র পরে হুম, আমাদের রাজ্য সরকার কিন্তু এই লোকসঙ্গীত শিল্পীদের জন্য, লোকশিল্পীদের জন্য যে কোনো ফর্মে হুম। অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছে। হুম, হুম, অত্যন্ত, হুম। এটা বলা যেতে পারে যে এটা আমাদের একটা, তাদের ক্ষেত্রে একটা, মানে একটা, মানে একটা লাইফ সেভিং একটা ব্যাপার হয়ে গেছে। Right. হ্যাঁ, এবং প্রচুর কাজ করছে লোকশিল্পীরা। হ্যাঁ, এবং আন্তর্জাতিক হ্যাঁ, স্তরে হ্যাঁ। নিয়ে যাওয়া, এই যে এটা করেছে।
আজকে আমাদের বাংলার প্রত্যেকটা আমি একটা জিনিস ভাবছিলাম যে আমাদের প্রত্যেকটা জায়গারই ভারতের বিভিন্ন জায়গার এক একটা ডান্স ফর্ম আছে। মিউজিক ফর্ম ওড়িশার আছে নিশ্চয়ই। গানের দিক থেকে আমরা উৎকৃষ্ট, নো ডাউট। হ্যাঁ, মানে আমাদের এইটা আর গর্ব। আরে না, যাই হোক, আমার এটা পার্সোনালি, কারণ পার্সোনালি মনে হয় যে বাঙালিরা ছাড়া ভারতবর্ষের গান শ্রেষ্ঠ বাজনা শ্রেষ্ঠ জায়গায় বাঙালিরা রয়েছে গানের দিকটা। আমি যদি শুধু নাচের দিকটা দেখি, আমাদের ভারতীয়, আমি ওডিসি বা ভারতনাট্যম বা মোহিনীঅট্টম বা বিভিন্ন জায়গায় রয়েছে। বাংলার ডান্স ফর্ম কি? ছৌ, ছৌ। বাঙালির শর্ট ফর্ম হুম। ছৌ ডান্স ফর্ম। আর বাংলার যদি ওই তোমাকে বললাম কালচারাল টপোগ্রাফি যদি দেখো, ছৌ এবং বাউল হুম, আমি সেটা কালচারালি রিপ্রেজেন্ট করে যেটা। এই জানো তো মেঘলা, এইটা না একটা সম্মিলিত প্রয়াস। এটা আমি, তুমি, আমাদের সহজিয়া ফাউন্ডেশন এভাবে করতে পারবো না। এই যে সবাইকে ঠিক। এটা ভাবতে হবে যে না, হুম, আমরা এটা করব। আমাদের আরো একটা বিষয় মেঘলা, যেটা আমার সবসময় মনে হয়, আমরা লোকশিল্পী আর লোকসঙ্গীত শিল্পী দুটোকে কিন্তু গুলিয়ে ফেলি। হ্যাঁ, ওটা নিয়ে কথা দুটো বলছিলাম। আলাদা। হ্যাঁ হ্যাঁ, দুটো আলাদা। আমি একজন লোকসঙ্গীত শিল্পী, আচ্ছা। লোকশিল্পী নয়। লোকশিল্পী কারা? মনসুর ফকির, হুম, আচ্ছা। দেবদাস বাউল, হুম, আনন্দ দাস বাউল, বিশ্বনাথ দাস বাউল লোকশিল্পী ছিলেন। আমাদের পার্বতী দাস। পার্বতী অবশ্যই লোকশিল্পী, অবশ্যই পার্বতী লোকশিল্পী। পার্বতীর সাধন ভজনের পথ দেখা, সাধন ভজনের পথ জানা, এবং সনাতন দাস বাউলের উনি শিষ্যত্বে ছিলেন দীর্ঘদিন, এবং আজকে বাংলার বাউল গানকে আন্তর্জাতিক প্রেক্ষিতে স্থাপনার ক্ষেত্রে পার্বতীর একটা অত্যন্ত বড় ভূমিকা আছে, অত্যন্ত। এবং ও যে কাজটা করছে, ওর যে সনাতন সিদ্ধ আশ্রমে যে কাজটা করছে, অত্যন্ত ভালো কাজ করছে, অত্যন্ত। তো লোকশিল্পী মনসুর ফকির, আবারও বলছি তোমাকে, আমাদের উত্তরবঙ্গের ধনেশ্বর মাস্টারমশাই ছিলেন, ধনেশ্বর রায়। এরা লোকশিল্পী, এদের মধ্যে লোকজীবনটা আছে, যারা যাপনটা আছে। হ্যাঁ, আর নাগরিক মানুষের জামায় তাপকি লাগে, কিন্তু সেটা শখের তাপকি, ওটা জীবনের তাপকি নয়। এই জীবনের দুটো কারণ আছে, শুধুমাত্র যে মানে মলিন হয়ে গেলে তাপকি লাগিয়েছে এমনটা নয়। এই যে বিভিন্ন রং আসলে জীবনের বহু বর্ণীয় রঙের সমাহার, এটাকে গুদুরি বলা হয়। পোশাকটাকে, জব্বাটাকে গুদুরি বলা হয়। জব্বা, হ্যাঁ। এই জব্বার দুটো কারণ আছে। একটা যে যা যা আছে কাপড় সেই দিয়ে একটা তৈরি করে নেওয়া। আরেকটা হচ্ছে গুদুরি কিন্তু ইচ্ছে করলে পড়তে পারে, এটা গুরুকে দিতে হয়। তাই নাকি? নিশ্চয়ই। তুমি ইচ্ছে করলে ওয়ান ফাইন মর্নিং তুমি গুদুরি পরে নিলে না। তাই নাকি? নিশ্চয়ই। এবং এই যে কেউ গেরুয়া পরে, কেউ সাদা পরে, কেউ কালো পরে, এটা কিন্তু এক একটা রং আসলে সাধনার একটা স্তর। তুমি ইচ্ছে করলেই পড়তে পারো না। মানে এটা তো ছেড়ে দাও। মানে আমাদের নাগরিক যারা লোকসঙ্গীত নিয়ে কাজ করে বা লোকসঙ্গীত চর্চা করে, কেউ তাপকি মারা জামা পরে নিল, কেউ একটা গেরুয়া পরে নিল, কেউ একটা সাদা পরে নিল, না, সাদার একটা ফিলোসফি আছে। ঠিক ঠিক ঠিক। এবং সাদার প্রত্যেকটা রঙেরই একটা জায়গা আছে, এবং হলুদে মানে স্যাফরানোর শেডস আছে, গাঢ় থেকে গাঢ়তর শেডস আছে। এই সেটা তুমি গুরু ধরলে তুমি পড়তে পারো। আমি যেমন পড়তে পারি, আমার যেমন আমার গুরু দরবেশজি আমাকে সেই আদেশ দিয়েছিলেন পড়ার মতন, কিন্তু আমি যখন নাগরিক জীবনে যখন ফিরে এলাম, তখন আমি খুব ওটাকে নমস্কার করে তুলে রেখেছি, কারণ ওটা পড়ার মতন হকদার আমি আর নই। আমি ওই রাস্তাটা জানি, সাধন পথটা জানি, ওই গলিঘুচিটা জানি, ওই আলোটা দেখেছি, কিন্তু আমি যে পথটা কি বেশি কঠিন? সাংঘাতিক কঠিন, সাংঘাতিক কঠিন। মানে ওটা এতটা কঠিন মেঘলা, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। ওটা শুধুমাত্র যাপন, ওটা চর্চা নয়, ওটা একটা চর্চা। রাইট। লোকসঙ্গীত চর্চা করা যায়, লোকজীবনের জন্য চর্চা লাগে। ওই যাপন যেটা বলছো ওটাই চর্চা। এবং ওই এটা কিন্তু মানে খেলা নয় যে একটা খয়ের হাট থেকে একটা তাপকি মারা জামা পরে নিলাম, একটা জ্যাকেট পরে নিলাম, মাথায় একটা ফেট্টি বেঁধে নিলাম, আর 20টা গান গিয়ে ভোলামন করে ঘুরে নিলাম। ইটস নট লাইক দ্যাট। এটা একটা জীবন চর্চা, ত্যাগের পথ বলা যেতে পারে। এই যে আলো দেখার পথ, আলো দেখার পথ। এই যে
এই যে সাদা প্রচুর ভোগ বিলাসে ওই যাপনটা তো সম্ভব না। সম্ভব না, ভোগ বিলাসের জায়গায় নয়। মানে সাধন পথের, আমি তোমাকে একটা পথ বলছি, সাধন পথের প্রথম রাস্তা হচ্ছে যে আমাদের মাধুকরী করা। মানে আমাকেও সেই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। মানে 5টা বাড়িতে তুমি মাধুকরী করা, এবার সেখান থেকে যা পাবে তা দিয়ে তোমাকে সন্তুষ্ট। এবং এটা কিন্তু যে কোনো ভারতীয় সাধন পথের এটা কিন্তু ধারা, সন্ন্যাস বা ত্যাগের রাস্তা, এটা তোমাকে যেতেই হবে। ফকিরিতে, দরবেশে, মারফড়িতে, তুমি বুদ্ধিস্টদের বলো, যেভাবে এটাই একটাই রাস্তা। নাগরিক জীবনে আমরা যেটা করি, সঞ্চয় করি, জমাই। কিন্তু আমরা যদি প্রকৃতিতে দেখি, কোথাও সঞ্চয় করে না কেউ। হ্যাঁ, হয়তো ওই শীতের জন্য হয়তো করে, মৌমাছি করে, এই জন্যই মাধুকর, সেখান থেকে মাধুকরী। আচ্ছা, কিন্তু এমনি হ্যাঁ কিছু কিছু প্রাণী করে, যেরকম স্কুইরালও বোধহয় নিজের মানে শীত যখন প্রচন্ড শীত পড়বে তার আগে। আদারওয়াইজ অন্যান্য যে সমস্ত পশু পাখিদের আমরা দেখি, তারা কেউ ওইভাবে সঞ্চয় করে না। যখন খেলো, মানুষও তাই ছিল অ্যাকচুয়ালি, শিকার করলো। এখন যেটা হয় যে যখন থেকে চাষবাস শিখলো, তারপর থেকে ওই যে সঞ্চয় করা এবং ফুড থেকে তারপর আস্তে আস্তে এখন তো টাকা পয়সা সঞ্চয়। এবং তুমি যে মানে লোক সঙ্গীতের কথা বলছো আর কি, সেইখানে ওই মাধুকরী এবং কোনো গ্যারেন্টি নেই, মানে ইনসিকিউরড লাইফ। এবং তুমি দেখো মেঘলা, তুমি যে বললে না খুব কষ্ট, কতটা শক্ত। তার আগে মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবিতে 8খানা ছবি করেছি, টেলিভিশন মানে মানে জলের মতন টেলিভিশনে কাজ করেছি। তোমাকে বললাম ধরে ধরে কত টেলিফিল্ম, কত সে আমার নিজের এখন ভুলে যায়, কত সিরিয়ালের টাইটেল, বিজ্ঞাপন। সেখান থেকে কি কি সিনেমার কাজ করেছো ছোট করে আমি একটু বলো। মানে খুব ভালো সিনেমা যদি বলো, আমার 3টে সিনেমার কথা এখন মনে পড়ছে। একটা রুদ্র দ্য ফায়ার, আমার জীবনের প্রথম ছবি, রুদ্র দ্য ফায়ার। ওটা মানস ডিরেক্ট করেছিল, মনোময় গিয়েছিল, আমাদের রূপঙ্কর গিয়েছিল, শম্পা গিয়েছিল। আরেকটা ছবি তোমার কথা বললাম 90 ঘন্টা, যেটা ইয়ানা গুপ্তরা টাইটেল নাম্বার ছিল। টলিফোকাস, আমার যেগুলো এখনো মনে পড়ছে, মানে অন এন্ড অড। তারপরে মেঘমল্লার বলে একটা ছবির কাজ করেছিলাম, সুদীপ্ত ভৌমিক, উনি SRFTI এর আমাদের এডিটোরিয়াল আমাদের প্রফেসর ছিলেন, ওর একটা ছবি করেছিলাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওটা স্বস্তিকার পরম অভিনয় করেছিল। তো সেখান থেকে একটা গ্রামীণ অঞ্চলে, উত্তরবঙ্গের মতন একটা গ্রামীণ অঞ্চলে মাধুকরী করা, যাদের কাছে নিজেদের কোন রকমের জীবনযাপনের রসটুকু আছে, তাদের থেকে চাওয়া, মানে নিজের অহংকে কোনখানে বিসর্জন দিতে হয়, বুঝতে পেরেছো? এবং এই যে অহংকে বিসর্জন দেওয়া হচ্ছে, এটা এই দর্শনের বা এই ত্যাগের প্রথম রাস্তা। মানে কেন ইমাজিন, এবং সেখানে তুমি যেতে পারবে না, ওই দিকটায় তুমি আর সপ্তাহাধিক বা 2 সপ্তাহের মধ্যে যাওয়ার উপায় নেই। তাদেরই কোন রকমে জীবন ধারণ করছে, তার থেকে নিয়ে ওই যেভাবে মৌমাছি ফুলের থেকে মধু আহরণ করে, মধুকর, সেখান থেকে মাধুকরী। হ্যাঁ, এবং ওই প্র্যাকটিস আমার জীবন বদলে দিয়েছে। ফলত আমি আর র্যাট রেসে নেই, ইঁদুর দৌড়ে নেই। কাজেই ছবি করলাম না, বিদেশে কটা শো করলাম, কি করলাম, ওটা আমাকে সেভাবে মানে প্রভাবিত করে না। দেখো কাজের সুবাদে তো তুমি বুঝতেই পারো যে পরপর গ্লোবালি কাজ করতে একটা, তুমি কিছুটা বলছিলে, সরি। না না না, আমি যেটা ভাবছিলাম যে নর্মদা অভিযান করে অনেকে। নর্মদা অভিযানে, এটা আমার গুরুর কাছে শোনা, যে নর্মদা অভিযানের পরে যেটা হয় অ্যাকচুয়ালি, ওই নর্মদার ধার ধরে সব মানে সঞ্চয় বলতে কিছুই থাকে না, ওই যা পেলো, আদৌ খাবার হবে কি না না হবে, কিন্তু হঠাৎ করে এসেও যায় কোথা থেকে কেউ জানে না। তো ওইটার পরে যেটা হয় যে একটা মনে সাংঘাতিক জোর আসে যে কোনো খারাপ অবস্থায় আমাকে আর শেষ করতে পারবে না। ওই যে জোর, হ্যাঁ, ওই জোরটাই দ্য ম্যাজিক লাইট, নূর, দ্য ডিভাইন লাইট। ওই আলোটা যদি তুমি একবার দেখতে পাও না মেঘলা, আলো দেখার অনেক রাস্তা আছে। কেউ চর্চার মাধ্যমে দেখে, কেউ চর্যার মাধ্যমে দেখে, কিন্তু আলোটা যদি একবার তুমি পেয়ে যাও, দ্য ম্যাজিক লাইট, তাহলে দেখবে জীবন সুন্দর। এবার তুমি যেটা বলছিলে যে হ্যাঁ, একবার সেই আলোটা পেয়ে গেলে তারপর আর ওই মাথায় একটা তো থাকে যে হ্যাঁ সবারই ইচ্ছে করে যে একটা ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করা, কিন্তু প্রতিষ্ঠিত কি কেউ করতে পারে? এই মহাকালের সমুদ্রে আমরা একটা ডটস্য ডট, কোথায় প্রতিষ্ঠা করব?
কোথায় করবো বলো তো? মানে এখানে যে সমস্ত মাইলস্টোন কাজ করে গেছেন বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের মতন মাইলস্টোন এই ভারতীয় সঙ্গীতে থেকে গেছেন। ইনফ্যাক্ট তোমাকে বলি, বাবা আলাউদ্দিন খাঁ সাহেব কিন্তু রাগ সঙ্গীতের লোক হয়ে উনি কিন্তু লোকসঙ্গীতকে অত্যন্ত এন্ডোর্স করেছেন, সব সময় এন্ডোর্স করেছেন। এটা পরবর্তী সময়ে বিভিন্ন মানুষ বলেছেন। এবং এই যে স্বরাজ যন্ত্রটা যেটা আমার গুরু বাজাতেন, এটা কিন্তু আলাউদ্দিন খাঁ সাহেবই বাজাতেন। এবং উনি এটাকে চর্যার মধ্যে রেখেছিলেন। পরবর্তী সময় এই যন্ত্রটা বাজানোর লোক কমে গেছে, কারণ বানানো মুশকিল এই যন্ত্রটা। আচ্ছা, মানে একজনই বানান। আমাদের কতটা ডিফারেন্ট, মানে আমি যদি ওয়াইজ দেখি বানানোর আলাদা শেপ টেপ, এটা তো মানে ফর্মা দিয়ে বানায় আলাদা। মানে স্বরাজ বানানোর লোক, বাজানোর লোক কিন্তু বাংলায় খুব কমে গেছে, প্রায় নেই। কিছু কিছু যন্ত্র তো দেখো অবশ্যম্ভাবী কালের গর্ভে হারিয়ে যাওয়া, এটা সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। কিন্তু কেউ কেউ এখনো চর্চা করেন। উত্তরবঙ্গের কিছু মানুষ এখনো স্বরাজ বাজান, কেউ কেউ। আমাদের নরেন্দা আছেন, উত্তরবঙ্গের মানুষ আছেন, নরেন রায়, তিনি স্বরাজ বাজান। ইনফ্যাক্ট আমি এই গত পরশুদিন ওনার কাছে একটা স্বরাজ অর্ডার করলাম। আমার স্বরাজটা বেঁকে গেছে, ওকে, মানে ওটার অনেকদিন দীর্ঘদিন আমার গুরুর স্বরাজ নয়, গুরুর স্বরাজটা ওনার বাড়িতেই আছে। আমার স্বরাজটা বেঁকে, মানে আমাকে নতুন বানাতে হবে। কিন্তু এটা এমন একটা নয়, দোতারা বানালে বলতো আমি 1 মাসে দিয়ে দিচ্ছি, কিন্তু ওর ব্যাপারটা রেডি করে কাঠ কেটে পুরো ব্যাপারটা করতে প্রায় 6 থেকে 7 মাস সময় লাগবে। আজকে বললো যে তুমি পুজোর আগে পাবে, মানে পুজোর আগে পাবে। হ্যাঁ, খুব ডেলিকেট যন্ত্র, খুব ডেলিকেট। স্বরাজে তোমার 6টা তার থাকে, প্লাস চিকারির তার থাকে, আরো 6টা 12টা তার থাকে। ওকে, শ্রুতিগুলো ডিস্ট্রিবিউট করা থাকে। আচ্ছা, এই প্রসঙ্গ চলতে চলতেই আরেকটা ইম্পর্টেন্ট কথা, যেটা তখনও প্রশ্নটা করেছিলাম খানিকটা, সেটা হলো যে তুমি যেটা বললে যে লোক শিল্পী এবং লোক সঙ্গীত শিল্পী দুটো আলাদা। আচ্ছা, যে তোমার বাউল, ফকির, দরবেশ, হ্যাঁ, সাঁই, এইটা একটা পোর্শন গেল। আরেকটা সাধন সঙ্গীত, আরেকটা হচ্ছে তোমার ভাওয়াইয়া, ভাটিয়ালি, ঝুমুর, হ্যাঁ, অঞ্চল ভিত্তিক গান। ভাওয়াইয়া উত্তরবঙ্গের গান, গোয়ালপাড়ি উত্তরবঙ্গের গান, ঝুমুর রাঢ় বাংলার গান, সেখানে নদীমাতৃক অঞ্চলের গান আছে, নৌকোবাইচের গান আছে। এগুলো অঞ্চল ভিত্তিক গান, আমাদের কালচারাল ডায়াসপোরার একটা অংশ। কিন্তু বাউল, ফকির গান, সাধন তত্ত্বের গান, এর কিন্তু কোনো জায়গা নেই। আর অদ্ভুতভাবে একই গান, মনে করো সাধন তত্ত্বের গান, সেটা সাধন তত্ত্ব আসলে নিজেকে চেনার একটা জায়গা, নিজেকে চেনা, মানে ইউ হ্যাভ টু সার্চ ইউর অল্টার ইগো, ইউর ইনার সেলফ। তো সেখান থেকে দাঁড়িয়ে এটা কিন্তু উত্তরবঙ্গেরও সাধন সঙ্গীত আছে, দক্ষিণবঙ্গের সাধন সঙ্গীত আছে। সাধন সঙ্গীতের কিন্তু কোনো অঞ্চল ভিত্তিক হয় না, বুঝতে পেরেছো? এবং এই সাধন সঙ্গীতেরই আরেকটা জায়গা আমরা পাই ক্যারিবিয়ান আইল্যান্ডে, রাস্টাফেরিয়ান্স। বব মার্লে ছিলেন রাস্টাফেরিয়ান্স। রাস্টাফেরিয়ান্সও ঠিক একই রকম একটা জীবনযাপন, যারা মনে করে তাদের দেহ তাদের ঈশ্বর, এবং ঈশ্বরকে অ্যাটেইন করতে গেলে তাদের দেহকেন্দ্রিক সাধনার মাধ্যমেই তাকে ঈশ্বরকে অ্যাটেইন করতে হবে, যেটা সুফিরা করেন। মধ্যপ্রাচ্যের সুফিদের একই, কিন্তু অন্য আলো খুঁজছেন কোথায়? মন্দিরে নয়, মসজিদে নয়, গির্জায় নয়, উইদিন ইনার সেলফ। ওইদিকে ওয়েস্ট ইন্ডিয়ান, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও তারাই খুঁজছেন রাস্টাফেরিয়ান্স। আবার এখানে প্রান্তিক বাউলও সেটাই খুঁজছেন। এটা কিন্তু আসলে ওই যে বললাম, দ্য সার্চ অফ ইনার সেলফ, এ জার্নি টু দ্য ইটারনাল লাইট। এইটা বাউল ফকির গানকে তুমি অঞ্চল ভিত্তিক গান করতে পারবে না। তবে দেখা গেছে বীরভূম, নদিয়া এই গানের চর্চা বেশি, সেটা এই ধরনের মানুষ চর্চা করেছে। দ্যাটস ডিফারেন্ট। তার কারণ যে অঞ্চলে মনে করো আমাদের শ্রী চৈতন্যদেবের পরবর্তী সময় যে অঞ্চলে তোমার আমাদের এই বৈষ্ণববাদ বেশি প্রবর্তিত হয়েছে, সেখানে খুব স্বাভাবিক নিয়মেই বাউল গানে একটা অনেক প্রসার হয়েছে। এটা খুব স্বাভাবিক নিয়মেই, কেন বাউল গানে একটা বড় অংশ জুড়ে এই সাধন তত্ত্বের সঙ্গে সঙ্গে এই কৃষ্ণ রাধার অনুষঙ্গ এসছে। আচ্ছা, কৃষ্ণ রাধার অনুষঙ্গ এসছে, বৈষ্ণব অনুষঙ্গ এসছে, বৈষ্ণব পদকর্তাদের অনুষঙ্গ এসছে, তাদের প্রভাব এসছে, ফলত এই অঞ্চলে বেশি চর্চা হয়েছে। কিন্তু এটাকে বাউল ফকির গানকে তুমি অঞ্চলের গান বলতে পারবে না। মানে এখন যেটা আমি খুব একদম জেনারেল পার্সপেক্টিভ থেকে জিজ্ঞেস করছি, ফোক মিউজিকের আন্ডারে এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে ওই যে তোমাকে শুরুতেই বলেছিলাম যে শ্রমজীবী মানুষের
অবসর বিনোদনের সঙ্গে লোকসঙ্গীতের ডায়াসপোরা। এই আমি যেটা যদি ভাটিয়ালি গান বলি বা তোমার নিশ্চয়ই ওটা তো শ্রম লাঘব করার সঙ্গে। হ্যাঁ, মানে সেইখানে আমি ভাষাগুলোর কথা যদি আমি ভাবি, সেখানে কোনো দেহতত্ত্বের ব্যাপার নেই। এখানে ভাটিয়ালিতে আছে। হ্যাঁ, এইটা একটা ইন্টারেস্টিং। আচ্ছা, মানে আমি কেন শোনাই বলছি, তোমাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট একটা গান শোনাই। আচ্ছা না, আমি অধিকাংশ আমি ধরো এই আলকিনারে নাহর গাছে বগা বগা ফুল, যেমন তোমার ওই আশা, মানে ওই দুঃখের বিষয়টাকে, মানে এই দিন আনি দিন খাই এই জীবনের কষ্টটাকে, হ্যাঁ সেইটাকে যেরকম ভাবে সাদা সাহেব উঠাইবে তুমি পিঠের যেটা চাল। বলছো এটা মাইগ্রেশনের গান। এটা আচ্ছা, হচ্ছে আমাদের লেবার মাইগ্রেশন। হ্যাঁ, ছোটনাগপুরের মানে- মালভূমি অঞ্চল থেকে চা বাগানের দিকে নিয়ে চলে গেলেন সাহেবরা, কারণ তাদের ব্যবসার জন্য তাদের চা বাগান তৈরি করতে হবে ফর বিজনেস। তখন আর নীল চাষ হচ্ছে না, কারণ আগে তো নীল চাষ একটা বড় রাস্তা ছিল, পরে যখন আর্টিফিশিয়ালি নীল বেরিয়ে গেল তখন তো আর নীল চাষের দরকার পড়লো না। কিন্তু তারা তো এখানে এসেছিল প্রভুত্ব করতে, আমাদের মানে দমন করে উপার্জন করতে, ব্যবসা করতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে বেসিক্যালি ব্যবসা করতে এসেছিল। সেখান থেকে তোমার চা বাগানের জন্য এখান থেকে সুলভে কুলি নিয়ে গেল ছোটনাগপুর এই মালভূম অঞ্চল থেকে। সেখানে এমনিতেই জীবন ধারণের একটু সমস্যা, তাদেরকে লোভ দেখালো যে তোরা উত্তরবঙ্গে চলো, তোমাদের ভালো একটা বেটার লাইফ হবে, একটা অন্য জীবন হবে, তোমরা অনেকটা আলো দেখবে, ছেলে মেয়ের জন্য শিক্ষা হবে, স্বাস্থ্য হবে, একটা স্বপ্ন দেখালো। তো কিন্তু গিয়ে যেটা দেখলো সেটা উঠে এসছে যেখানে, সেটাকে তুমি মালভূমি ঝুমুর বলা যেতে পারে। এটা একটু সময়। হ্যাঁ, মানে আমি জাস্ট প্রশ্নটা করে নিই, সেটা হলো যে এই যে আঞ্চলিক গান, সেখানে অনেক বেশি দৈনন্দিন জীবনের টানাপোড়েনের কথা বেশি আছে, আর আমি যদি বাউল ফকিরের গান দেখি সেখানে দেহ তত্ত্ব বা সাধনা। হ্যাঁ, তাহলে আমি এবার আমার প্রশ্নটা হচ্ছে যে এই বিষয়টাকে ফোক মিউজিকের আন্ডারেই পুরো বিষয়টা পড়ে যাচ্ছে, কিন্তু আমি যদি দেখি আবার রাগ সঙ্গীত, যেটাকে উচ্চাঙ্গ সঙ্গীত, সেটাও এক ধরনের সাধনা। হ্যাঁ, এবং আমি বরং মিল বেশি পাচ্ছি বাউলের সাথে অনেক বেশি রাগ সঙ্গীতের, মানে আমি যাপনের মিল পাচ্ছি। গুরুমুখী বিদ্যে তো, হ্যাঁ গুরুমুখী বিদ্যে তো, গুরুধারা বিদ্যে। তো তাহলে এটাকে ফোক মিউজিকের আন্ডারে কেন চলে আসছে বাউল গান বা লালনের গান? কারণ হচ্ছে দেখো, আবারও তোমাকে সেই লোকসঙ্গীতের সংজ্ঞায় ফিরছি। শ্রমজীবী মানুষের শ্রম লাঘব করার গান, আর শ্রমজীবী মানুষের অবসর বিনোদনের গান। উচ্চাঙ্গ সঙ্গীত এই মানুষদের, শ্রমজীবী মানুষকে কানেক্ট করতে পারেনি, তার জন্য সমান্তরালে এই সাধন সঙ্গীতের ধারার একটা প্রচলন হয়েছে। আবার তারা যখন নিজেদের কথা বলেছে, নিজেদের না পাওয়ার কথা বলেছে, তারা আবার দেখো, তারা অনেক স্বপ্ন দেখে গেছে চা বাগানে কাজ করতে, তাদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া হয়েছে একটা অন্য জীবনের স্বপ্ন দেখে, কিন্তু গিয়ে দেখছে তখন তাদের কলমে উঠে এসছে চল মিনি আসাম যাব, দেশে বড় দুঃখ রে, আসাম দেশে রে মিনি চা বাগানে হরিয়া, চল মিনি আসাম যাব। এক পয়সার পুঁটি মাছ, কায়া গুলার তেল গো, এক পয়সার পুঁটি মাছ, কায়া গুলার তেল গো, মিনির বাপে মাঙে যদি আর ওই দিব ঝুল। ঝুল পয়সা নাই তো কেনার, মানে ওই এক পয়সার পুঁটি মাছই কিনতে পেরেছে, তাই সবাই ভাগ করে খাচ্ছে। শেষে সে এই গানটায় বলছে সর্দারে বলে কামে কাম, বাবু বলে ধৈরে আন, সর্দারে বলে কামে খাম, বাবু বলে ধৈরে আন, সাহেব বলে লিব পিঠের চাম, নিঠুর শ্যাম ফাঁকি দিয়া পটাইলি আসাম। কাকে বলছে?
শ্যামকে বলছে, হুম। মিঠুর শ্যাম ফাঁকি দিয়া পাঠাইলিয়া শ্যাম, চল মিনি আসাম যাব। দেখো এটা কিন্তু একটা ট্র্যাজিক ব্যালাড, হুম। ইটস এ ট্র্যাজিক ব্যালাড। মজাটা হচ্ছে নগরের মানুষজন এটাকে একটা নাচের গান করে ফেলেছে। হ্যাঁ, এইটা তাদের আবার- কাছে হুম, হুম, এটা একটা আইটেম নাম্বার হয়ে দাঁড়িয়েছে, হুম, বুঝলে? হুম। এবং তাগে তাদের বেশ অনুষ্ঠান হয়েছে, বেশ অনেক উপার্জন হয়েছে, রোজগারও হয়েছে, গাড়ি বাড়িও হয়েছে, তাতে অসুবিধা নেই, হোক, হুম, তাতে অসুবিধা নেই। হুম, হুম। যে কোনো ধারায় ফলে ফুলে পল্লবিত হোক, তাদের অনেক ভালো হোক, কিন্তু মাথা রাখতে হবে হুম, যে এটা কিন্তু একজন শ্রমিকের স্বপ্নভঙ্গের গান, হুম। চা বাগানের শ্রমিকের ঠিক। স্বপ্নভঙ্গের গান, বেদনার গান, যন্ত্রণার গান, এটা কোন নাচানোর গান না। ঠিক। হ্যাঁ, এইটা যদি আমরা না বুঝি তাহলে কারা বুঝবে বলতো? কিন্তু এই গানটার সুর বা কথা, আমি আলখিনারের কথাটাও যদি বলি, আমি যদি ভাষাটা ভুলে যাই, যে সুর বা যে ছন্দ, সেটা ছন্দের মধ্যে কিন্তু একটা ট্যাপিং আছে, আছে আছে। আছে। কিন্তু সেই ট্যাপিংটা তুমি শুনে এসছো, অ্যাকচুয়ালি এই গানটা যদি গাও চলেন বুদ্ধি আসাম, হ্যাঁ, তখন ব্যাপারটা বদলে গেল। আমরা যদি টেম্পোটা ফাস্ট করে দিই, ব্যাপারটা বদলে গেল। রাইট। তাতে কি গানটা গান থাকলো? তাহলে তো গান না, একটা ডিস্টরশন গানের, হলো, বোধটাই চেঞ্জ ডিস্টরশন হলো গানটা। এবং একজন লোকসঙ্গীত কর্মী হিসেবে, আমি নিজেকে শিল্পী বলি না, আমি একজন লোকসঙ্গীত কর্মী, অ্যাক্টিভিস্ট। আমার দায়িত্ব এই গানের রুটটাকে ধরে রাখা, ঠিক। ধরিয়ে দেওয়া, যাতে পরবর্তী প্রজন্মের কাছে এটা মনে না হয়। আজ থেকে 50 বছর বয়সে যদি কেউ আমাকে আঙুল তুলে প্রশ্ন না করতে পারে যে যখন এই ডিস্টরশন হচ্ছিল তখন তুমি কি করছিলে, তুমিও কি ডিস্টরশনে গা ভাসিয়েছিলে? আমি বিপ্লবী নই, আমি রিভলিউশনিস্ট নই, আমি সাংস্কৃতিক কর্মী, আমি লোক সাংস্কৃতিক কর্মী। তাই একজন কর্মী হিসেবে যে দায়িত্ব, আমি সেটুকু পালন করি মাত্র, রুটটা ধরিয়ে দেওয়া, রুটটা ছুঁয়ে থাকা, দ্যাটস ইট। কিন্তু পপুলার তো আবার সেটাই হচ্ছে, যেটা ভুল। পপুলারের সঙ্গে তো কোনো অসুবিধা নেই। পপুলার, দেখো, পপুলার মাধ্যম সবসময়, আবারও বললাম, এটা প্যারালাল, প্রান্তিক নয়। পপুলারাইজ একটা ফর্ম থাকবে, সেটা তো তুমি দেখবে আজকে ইমন বা কল্যাণের একটা রক ভার্সন তৈরি হয়েছে, কিন্তু সেটা আমাদের শ্রবণ সুখকর। কিন্তু আজ তুমি যখন গান শুনে একটা গানকে খুঁজবে, তুমি যখন একটা ইমন বা ভৈরব চিনবে, তখন কিন্তু তুমি ওই ভার্সনটা শুনে চিনবে না। না, একদমই তাই, একদমই তাই। ওটাই তো কাজ। আচ্ছা, পপুলার মিউজিক বলতে আমার হঠাৎ মনে পড়লো, সেটা হলো যে এটা এতদিন প্রান্তিক মানুষের গান, এবং তুমি যেটা বললে যে শতরঞ্জি দেওয়া হতো মানে ক্লাবের, এখনো, হ্যাঁ হ্যাঁ, তাও খানিকটা আমি বলতে পারি, খানিকটা বদলেছে, অনেকটা বদলেছে, অনেকটা। এবং আমার পার্সোনালি মনে হয়েছে সারেগামাপার একটা বিশাল বড় অবদান রয়েছে। এটা একদম তুমি ঠিক বলছো। জি বাংলা সারেগামাপা এক্ষেত্রে অত্যন্ত সদর্থক একটা ভূমিকা নিয়েছে, টু মেইনস্ট্রিমাইজ দ্য ফোক মিউজিক, বেঙ্গল ফোক মিউজিক। এটা অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছে। এবং আমাদের এটা মাথায় রাখতে হবে, এই গানগুলোকে একটা অন্যরকম মোড়কে, অন্যরকম অর্কেস্ট্রেশনে, অন্যরকম ভিজুয়ালে, অন্যরকম অ্যারেঞ্জমেন্টে যখন কাজটা করছি, তার গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বেড়েছে। এইবারে একটা প্রশ্ন আছে যে এই যে পপুলার, জি বাংলা স্যার একটা পপুলার মেইনস্ট্রিম চ্যানেল, তুমি জানো ওখানে আমি অ্যাজ এ গ্রুমার, মেন্টর হিসেবে কাজ করি, অ্যাজ এ ফোক সেগমেন্টার, অ্যাজ এ ডিজাইনার কাজ করি। এবার তুমি একটা কথা বলতে পারো যে এই যে ধারাটা, আমরা যে পপুলার একটা ফর্ম দেখলাম, যে আমরা এইটা শুনবো নাকি অরিজিনটা শুনবো? এবার একটা প্রশ্ন, এর একটা খুব ইজি সলিউশন আমার কাছে আছে। যে এই গানটাকে নিয়ে আরো চর্চায় যেতে চাইছে, আরো ইনডেপথ স্টাডিজে যেতে চাইছে, সে এই রিয়েলিটি শো বা এই কমার্শিয়াল, এই বাণিজ্যিক প্ল্যাটফর্মগুলো থেকে ট্রিগার্ড হয়ে সে অরিজিন খুঁজতে যাবে। আর কেউ এর থেকে বিনোদন নেবে, কেউ দেখবে আনন্দের জন্য। দুটোই সত্যি, দুটোই সত্যি। হ্যাঁ, এবং এটা মাথায় রাখতে হবে, একটা চা, তুমি লিকার চা খাবে না দুধ চা খাবে না আদা চা খাবে, দ্যাটস ইউর চয়েস। কিন্তু সবটাই সত্যি, তিনটেই সত্যি, তুমি কোনোটাকেই ফেলে দিতে পারো না। আজকে যদি এইরকম রিয়েলিটি শো বা ইউটিউব প্ল্যাটফর্মস বা সোশ্যাল মিডিয়াতে
এই যে এই ক্রমাগত যে লোকসঙ্গীত নিয়ে যে কাজ হয়েছে বা চর্চা হয়েছে, সেটা অবশ্যই এই ধারার প্রতি আলো ফেলেছে। তবে এটাও সত্য, কোন রকম পৃষ্ঠপোষকতা ছাড়াও কিন্তু শত বছর ধরে এই গানের ধারা চলে এসেছে। কীর্তন বাংলার একটা ভক্তি সঙ্গীতের একটা ধারা। কীর্তনকে কিন্তু আলাদা করে কোন রাজন্যবর্গের পৃষ্ঠপোষকতা লাগেনি। সাধারণ মানুষ তাদের ধর্মাচরণে, তাদের জীবনচারণে, তাদের ঈশ্বর ভক্তিতে কিন্তু এই গান টিকিয়ে রেখেছে। আমি তোমাকে আবারও বলছি, এটা খুব সূক্ষ্ম একটা জায়গা, দুটোই জরুরি। একটা এর বাণিজ্যায়ন, একটা মেনস্ট্রিমাইজেশন লোকগানের, এটা অবশ্যই জরুরি। যে কোনো ধারার হয়েছে, সারা পৃথিবীতে লোকসঙ্গীত, লোক সংস্কৃতির একটা বাণিজ্যায়ন এবং একটা মূল ধারার দিকে টেন্ডেন্সি টু দা মেন স্ট্রিমের প্রতি একটা ইনক্লিনেশন হয়েছে। তার সঙ্গে যে ধারার উপর আলো পড়েনি সেই ধারাও সমান্তরালে রয়ে গেছে, কিন্তু সেইটা গবেষকদের আইটেম হিসেবে, গবেষণার আইটেম হিসেবে মাথায়। যেমন এই দরবেশী গান, এটা আমি যেটা নিয়ে চর্চা করি, এই গান আর কেউ গায় না, হারিয়ে গেছে। কেন কি বলতো? আমি খুব একটা নামও শুনিনি তোমার কাছে, মানে আমি যেহেতু এই বিষয় নিয়ে প্রচুর চর্চা করিনি, ইচ্ছে রয়েছে জানার। করো, এবার করো, তোমার করা উচিত। তো হ্যাঁ, অবশ্যই করব, কিন্তু একটু শোনাতেও পারো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবো। দরবেশী গান বাংলার একটা অদ্ভুত ধারা, বুঝলে। এর মধ্যে বৌদ্ধ তন্ত্র আছে 2500 বছর আগেকার, এর মধ্যে তার সঙ্গে এসে মিশেছে সুফিবাদ, আচ্ছা, তার সঙ্গে এসে মিশেছে আমাদের চৈতন্যদেব প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। তিনটে ধারার মিশ্রণ হচ্ছে এই দরবেশী গান। সিন্ধু পারের বন্ধু যেজন, তিনি পার করিবেন দরিয়ায়, কিন্তু তুমি জানো না সেই বন্ধু বাড়ি কোন জায়গায়। সে তো পার করবে, তার অবস্থান কোথায়? ও সে বন্ধু আমার মুর্শেদপুরে লুকিয়ে থাকে। মুর্শেদ মানে গুরু। আচ্ছা, মুর্শেদ মানে গুরু। ও সে বন্ধু আমার, ও সে বন্ধু আমার মুর্শেদপুরে লুকিয়ে থাকে। ও সে রসুলপুরে খেলা খেলায়। রসুলপুর মানে যেখানে আল্লাহর অবস্থান, অলমাইটি যেখানে থাকে। ও সে রসুলপুরে খেলা খেলায়, তুমি জানো না সেই বন্ধু বাড়ি কোন জায়গায়। তুমি জানো না সেই বন্ধু বাড়ি কোন জায়গায়। নামাজ রোজা পার্বণ পূজা যাগ যজ্ঞ ব্রত করতে সবার শুদ্ধ রিপু বাধ্য, যত রকম পরিশ্রম। নামাজ রোজা পার্বণ পূজা যাগ যজ্ঞ ব্রত করতে সবার শুদ্ধ রিপু বাধ্য, যত রকম পরিশ্রম। তোমার নফসের কোঠায় খিল পড়িলে আশক মাসক মিছা গেলে। তোমার নফসের কোঠায় খিল পড়িলে আশক মাসক মিছা গেলে। তখন নবী দেন, তখন নবী দেন দরজা খুলে, সেই তো তার দিদার পায়। তুমি জানো না সেই বন্ধু বাড়ি কোন জায়গায়। তুমি জানো না সেই বন্ধু বাড়ি কোন জায়গায়। রূপে তাহার নাই কো অন্ত, তারাই বলে নিরাকার। রূপে তাহার নাই কো অন্ত, তারাই বলে নিরাকার। এই মনটাকে প্রতিমা গড়ে তুমি তার সনে করো দিদার।
তোমার মনটাকে প্রতিমা করে তারে রিদমা ছাড়ে রাখো ধরে। তুমি হরদমেতে নামাজ পড়লে, হরদমেতে পূজা করলে, হরদমেতে নামাজ পড়লে, হরদমেতে পূজা করলে, তিনি ভাবে পাগল হয়ে যায়। মানে দেখো কি জীবন বোধ গভীর। তুমি নামাজ রোজা যে নামেই ডাকো না কেন, তুমি হরদমেতে নামাজ পড়লে, হরদমেতে পূজা করলে কে ভাবে পাগল হয়ে যাচ্ছেন? স্বয়ং ঈশ্বর, দ্য অলমাইটি, তিনি ভাবে পাগল হয়ে যান। মানে ডাইরেক্ট কানেকশন টু দ্য অলমাইটি। তুমি হরদমেতে নামাজ পড়লে, হরদমেতে পূজা করলে, তিনি ভাবে পাগল হয়ে যান। কিন্তু তুমি জানো না সেই বন্ধু বাড়ি কোন জায়গায়, তুমি জানো না সেই বন্ধু বাড়ি কোন জায়গায়। দেরে না না 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 দেরে না না। কি আওয়াজ! অসাধারণ, অসাধারণ। বাংলার দরবেশি গান একটা হারিয়ে যাওয়া একটা পরম্পরা, বুঝলে? মানে আমি রাখছি ধারা, জানি না কতদিন রাখতে পারবো। তবে দরবেশজিকে নিয়ে আমি একটা সিনেমা বানিয়েছি, একটা ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছি। সারা পৃথিবীর অনেকগুলো দেশে অনেকগুলো ভালো ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। তুমি একবার দেখো, ইন সার্চ অফ দরবেশি সংস। আচ্ছা, এটা দরবেশজির উপর একটা কালাচাঁদের উপরে এটা ডকুমেন্টারি। কোথায় পাওয়া যাবে? ইউটিউবে আছে। এটা একটা একটু ইয়ে ভার্সন, মানে একটু লো রেজ ভার্সন, মানে কাটের না, লো রেজ একটা একটা ওয়াটারমার্ক দেওয়া ভার্সন আছে। যেহেতু ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল গুলোতে দেখানো হচ্ছে এবং হয়, সেহেতু এটা একটা ওয়াটারমার্ক ভার্সন ইউটিউবে পাওয়া যায়, ইন সার্চ অফ দরবেশি সংস। এটা আমাদের সহজে ফাউন্ডেশনের যে নিজস্ব ইউটিউব চ্যানেল, তাতেই আছে। কিন্তু এটা বাণিজ্যিক ভাবে প্রমোটেড নয়। আবারও বলছি, কেন নয়, এটা করবো ভাবিনি, এটা মনে হয়েছিল তার কথা ধরে রাখি। কিন্তু তোমাকে যেটা বলছিলাম, দেখো ওনাকে নিয়ে সিনেমা করলাম একটা, উনি খানিকটা প্রচার এলেন, প্রসারলেন, জীবন চলবে কি করে? সেই জায়গা থেকেই কিন্তু আমাদের সহজিয়া ফাউন্ডেশন, আমাদের ফাউন্ডেশন তৈরি করা, মানে আমাদের গান বাজনার সঙ্গে সঙ্গে একটা ফাউন্ডেশন তৈরি করা, যেটা লোকশিল্পীদের সঙ্গে থাকা নানাভাবে। এবং এখনো অবধি যেটা তোমাকে বলছিলাম, আমরা মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পেনশন স্কিম নিয়ে ভলেন্টিয়ারি কাজ করি। এখনো অবধি আমরা 300 লোকশিল্পীর জন্য এটা করতে পেরেছি, এই কাজটা করতে পারছি। এটা একদম ভলেন্টিয়ারি ওয়ার্ক, ইস্টার্ন রিজিয়ন থেকে আমরা করি, এবং এটা কেন্দ্রীয় সরকার থেকে একটা মাসিক 72,000 টাকা একটা অনুদান দেন। এবং এটা এখন 300 কি আরো বেশি, প্রায় 350 লোকশিল্পীর জন্য এই কাজটা আমরা করতে পেরেছি। এটা আমাদের সহজিয়া ফাউন্ডেশন একটা কাজ, এটা একটা গ্রাসরুট লেভেলের কাজ আর কি। এছাড়া দেখো, আমরা চেষ্টা করি কেউ অসুস্থ হলে তাকে যতটা সাপোর্ট দিতে পারি, মানে আমরা তো অনেকটা এক্সটেন্ডে করতে পারি না, যতটা পারি। এবং এক্ষেত্রে আমাদের রাজ্য সরকারও অত্যন্ত সাপোর্ট করেন সব সময়। মানে দরবেশজি যখন অসুস্থ হলেন, তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুরো ব্যবস্থা করলেন, এবং সেখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দীর্ঘদিন তার একদম দারুণভাবে ট্রিটমেন্ট হলো। সবার ক্ষেত্রে, যেমন গৌর খাপার যখন অ্যাক্সিডেন্ট হলো, তখন এই রাজ্য সরকারের থেকেই আমাদের SSKM এর একদম অত্যন্ত ভালোভাবে তাকে ট্রিটমেন্ট করা হয়েছিল। কিন্তু আমরা হারিয়ে ফেললাম অ্যাক্সিডেন্টটা, উনি ওভারকাম করতে পারলেন না। এটা হয়েছে কিন্তু, জানো তো, মানে দুতরফি, রাজ্য কেন্দ্র সরকারিভাবে এটা কিন্তু একটা অন্যরকম আলো পড়েছে। তার জন্যই কিন্তু তুমি দেখবে যে এখন কিন্তু ওই প্রান্তিক নাক শিটকানো ভাবটা কমে গেছে। মার্জিনাল মিউজিক অনেকটা পুরোটা যায় না, এবং এই যে তুমি যে গানটা শোনালে, আজকের দিনে দাঁড়িয়ে এটা কেন ইম্পর্টেন্ট বলবো, ধর্মে ধর্মে এত বিভাজন এবং এত মারামারি, কারটা শ্রেষ্ঠ কারটা কি না, হ্যাঁ। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে যখন বারবার করে বলা হচ্ছে যে আলটিমেটলি একই, আমি যে নামেই ডাকি না কেন, হ্যাঁ, তো কি মনে হয় এটা আরো পপুলার হওয়া দরকার সেই কারণে, যে মানুষের একটু ভালো থাকার জন্য, মানুষকে নিজেকে খোঁজার জন্য। দিনান্তে আবারও বলি, মানুষ নিজেকে খুঁজে পাওয়াটা খুব জরুরি। দেখো, এই যে দরবেশজি যেটা বলছেন, বিজয় সরকার একজন পদকর্তা, সেটাই বলছেন, কেউ তোমায় বলে ভগবান,
আবার গড বলে কেউ করে আহ্বান, কেউ খোদা কেউ জিহুদা কেউ কয় পাপিয়ান। গাইলাম জনম ভরে মুখস্থ গান, গাইলাম জনম ভরে মুখস্থ গান, মুখ বলা টিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, হায় রে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। সর্বশাস্ত্রে শুনিতে যে পাই, তোমার নাকি পিতা মাতা নাই। তিনি তো স্বয়ংভূ। সর্বশাস্ত্রে শুনিতে যে পাই, তোমার নাকি পিতা মাতা নাই, তবে তোমার নামকরণ কে করলো সাই বসে ভাবি তাই। তোমার নামকরণ কে করলো সাই বসে ভাবি তাই। তুমি নামে কিও নামি হেসাই, তুমি নামে কিও নামি হেসাই, আমরা তার বুঝি বাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আরে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। বিজয় সরকারের গান। বাহ, অসাধারণ অসাধারণ। মানে এই গানের যে বিষয়বস্তু সেইটা অনেক বেশি তোমাকে কানেক্ট করছে একদম। এই যে তোমার মতন একজন নাগরিক মানুষ, একজন আন্তর্জাতিক মানুষ, যে এই গানের সঙ্গে কানেক্ট করতে পারছো, এটা এই ধারার একটা পোটেনশিয়াল। এটা 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 এটার জন্য এই গানের সম্পদ, এটা এই লোকধারার এটা একটা সম্পদ। দেহতত্ত্ব বা সাধন মার্গের প্রসঙ্গ বারবার দেখছি যে এই বাউল ফকির দরবেশি গানের মধ্যে বেশি রয়েছে, কিন্তু যে ঝুমুর গান বা ভাওয়াইয়া বা ভাটিয়ালি, এখানে দৈনন্দিন জীবনের কথা বেশি বলা হচ্ছে, সুখ দুঃখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটা নিয়ে তুমি কিছু বলবে? দেখো, তার মধ্যেও কিন্তু আছে একটা ভাটিয়ালি দেহতত্ত্বের গান, শুনে রেয়ারেস্ট গান, এগুলো খুব বেশি নেই বাংলায়। প্রথম কথা আরেকটা প্রশ্ন করে নি, সেটা হলো ভাটিয়ালি কেন? ভাটার সময়, ভাটার সময় নদীতে পাল লাগিয়ে মাঝি বিশ্রাম নিচ্ছে, দিনান্তের বিশ্রাম শ্রমলাঘব করার সঙ্গীত ভাটিয়ালি। আচ্ছা, ভাটার টানে বইছে। আর আরেকটা, এই যে লোকগীতি গাওয়ার সময়, এই ধরনের গান গাওয়ার সময় একটা গলা, একটা ভাঙার একটা ব্যাপার থাকে না, ন্যাচারাল। ওটা কিন্তু ন্যাচারাল, ওটা করে হবে। হ্যাঁ, আমি ওটাই বলতে চাচ্ছিলাম। গাড়ি, এই যে উত্তরবঙ্গের গান, ভাওয়াইয়া গানে দেখবে খুব ন্যাচারাল আন্ডিউলেশন অফ দ্য সয়েল, সেখান থেকে ওই ভাঙাটা, এটা খুব ন্যাচারাল। ওটা কিন্তু নাগরিক মানুষ যখন করে ওটা কিন্তু মিমিক্রি লাগে, খুব আর্টিফিশিয়াল, মানে খুব মানে জোর করে চাপিয়ে দেওয়া। সেটা না হয় মঙ্গল, ওই যে যাপন, আর বারবার তো তুমি নিজেই বলছো, একটা হচ্ছে লোকজীবন, একটা যাপন। না, ওইটা কেন হয়? ওই দাঁড় বাওয়ার সময় কি ওই ভাঙাটা ওই জন্য হয়? আমি ভাটিয়ালিতে ভাঙার, ভাওয়াইয়ার ভাঙা আলাদা। আচ্ছা, ভাটিয়ালিতে ভাটিয়ালি নৌকো বাইতে বাইতে গাওয়া হয় না, নৌকো বাইতে বাইতে গাওয়া হয় সারি গান, বাইট সং, যেটা বাইট সং, যেটা কেরালেও আছে বাইট সং। সেটা হচ্ছে তার মধ্যে নামসারাইয়া দে ফালু রাইয়া দে সল সালাইয়া সোলুক রে নামাজ দইরা দিয়া সোলুক মাছ দইরা দিয়া বাই যায়। হেই দেখবে অ্যাকশন, নামসারাইয়া দে ফালু রাইয়া দে সল সালাইয়া সোলুক রে নামাজ দইরা দিয়া সোলুক মাছ দইরা, হেই দেখবে। আর ভাটিয়ালি কিন্তু রিল্যাক্সিং সঙ্গীত, রিল্যাক্সিং। দেখবে ভাটিয়ালি গানের যে নদী চরাচর পড়ে আছে, তাকে ফিল করা, তার হাওয়া, তার জল, তার নৌকো, তার জীবন, তার পাড়ে থাকা, তার ঘর বাড়ি, প্রেমিকা, সবকিছুকে নিয়ে বলা যেতে পারে জীবন যাপনের সঙ্গীত। এটা জীবন যাপনের সঙ্গীত। কিন্তু হ্যাঁ, ফিরে আসি যেটা বলছিলাম, তো ভাটিয়ালি দেহতত্ত্ব। দেখো, নদী দেখিয়া পহরানো কান্দিয়া যায়, হায় হায় এহেন সোনার নৌকা
জলে ভাই সাজায়, হায় হায় হেন সোনার নৌকা জলে ভাই সাজায়। ওই না নদীর দুটি কোনা, ওই না নদী, এই সরি আমি ভুল গেলাম, তিনটি খুব ভালো যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, এটা কি সরিয়ে নেবে? একটু ঝাঁক করে লেগে যাচ্ছে মাঝে মধ্যে। হ্যাঁ ঠিকই ঠিক, একটু শুনে যায়, সরি। ভালো যাচ্ছিল গানটা, হ্যাঁ খুব ভালো লাগছিল। যাচ্ছি একবার একবার হ্যাঁ। ভাটিয়ালি দেহতত্ত্ব, বাংলার রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট সং এটা। আচ্ছা নদী দেখিয়া পরানো কান্দিয়া যায়, হায় হায় হেন সোনার নৌকা জলে ভাই সাজায়, হায় হায় হেন সোনার নৌকা জলে ভাই সাজায়। ওই না নদী তিনটি কোনা, ঝলকে ঝলকে উঠছে ফেনা, ঝলকে ঝলকে উঠছে ফেনা। এই নদী হচ্ছে সময় নদী, বুঝলে? অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, তিনটে কোনা। ওই না নদী তিনটি কোনা, ঝলকে ঝলকে উঠছে ফেনা, ঝলকে ঝলকে উঠছে ফেনা। আবার ওই পারেতে, আবার ওই পারেতে আছে বাবা আদালত খানা, আবার ওই পারেতে আছে বাবা আদালত খানা। কেন আদালত কেন? ওই যে সব বিচার হয়, পাপ পুণ্যের বিচার হয়, বৈতরণী প্রেরণার পরে তো বিচার হয়। ওই না নৌকার 6 জন মাঝি, ষড়রিপু, ষড়রিপু 6 জন মাঝি যে, ওই না নৌকা 6 জন মাঝি, মনো মাঝিটা আমার বড়ই পাজি, মনো মাঝিটা আমার বড়ই পাজি। আবার ওই পারেতে, আবার ওই পারেতে মারছে খেবা মদন বাবাজি, মদন মানে কাম। আবার ওই পারেতে মারছে খেবা মদন বাবাজি, নদী দেখিয়া পরানো কান্দিয়া, হায় হায় হেন সোনার নৌকা জলে ভাই সাজায়, হায় হায় হেন সোনার নৌকা জলে ভাই সাজায়। এই যে নৌকো, সময় নৌকো যাচ্ছে। দেখো আমরা যখন শুরু করেছিলাম আর এখন, যখন থেকে আমরা শুরু করলাম আর এখন, সময় কিন্তু চলে গেল। একদম। এবং
তুমি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন দিয়ে সময়টা আর ফেরত পাবে না। মহাবিশ্বের এক অমোঘ সত্যি সময়, যা চলে গেলে আর আসে না। আর তার জন্য লালন সাহেব বলছেন সময়ে গেলে সাধন হবে না, দিন থাকতে দিনের সাধন তুমি জানলা। দিনের সাধন নয়, নাগরিক মানুষরা দিন থাকতে দিনের সাধন গায়। তুমি যাদের বলছো নাগরিক মানুষজন টাপকি টাপকি পড়ে ঘরে টেটি বেঁধে, দিন থাকতে দিনের সাধন, দিনের সাধন দিন তুমি জানলে না, সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকলে মাছ, কি হবে আর বাঁধ দিয়ে নদীর মোহনা শুকনা, সময় গেলে সাধন হবে না। লালন সাইজি যতদিন বাংলা ভাষায়, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, রবীন্দ্রনাথ থাকবেন, নজরুল থাকবেন, দ্বিজেন্দ্রলাল রায় থাকবেন, অতুল প্রসাদ থাকবেন, রজনীকান্ত থাকবেন, ততদিন অবধি বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি যিনি থাকবে, লালন ফকিরের কাছে, শাহ আব্দুল করিমের কাছে। এটা দিনের পর দিন যত দিন যাবে দেখবে আরো বেশি প্রাসঙ্গিক হয়, উঠবে। আমি দুটো নাম বললাম, লালন ফকির, শাহ আব্দুল করিম নয়, আরো বিস্তৃত। লালন ফকির, তার দুর্দশা, আমাদের দূরবীন শাহ, আমাদের শাহ আব্দুল করিম, আমাদের এপার বাংলা, যদি এপার বাংলায় বলায় হাওড়ে গোসাই, হ্যাঁ, অজস্র পদকর্তা যারা আমাদের বাংলাকে, বাংলার এই লোকায়ত ধারাকে পুষ্ট করেছেন, সমৃদ্ধ করেছেন। দেখো আমাদের লালন খুঁজছেন বাড়ির কাছে আর শ্রীনগর, সেটা পড়শি বসত করে আমি, একদিন না দেখিলাম তারে, তাকে দেখতে পাই না। তাকে ডিলানও খুঁজছেন, তাকে রবীন্দ্রনাথও খুঁজছেন। Hey Mr. Tambourine man, play a song for me. I'm not sleepy, there is no place I'm going to. Hey Mr. Tambourine man, play a song for me. In a jingle jangle morning I'll come following you. Though I know that evening impure turned into sand, vanished from my hand, and the ancient antidotes to that for dreaming. Hey, Mr. Tambourine man, play a song for me. In a jungle morning I'll come following you. এই যে ট্যাম্বুরিন ম্যান, তোমার মনে হয় না সেই মানুষ যাকে রবীন্দ্রনাথ খুঁজছে? মানুষের ভিতরে মানুষ, আমার মধ্যে লুকিয়ে থাকা মানুষই তো ট্যাম্বুরিন ম্যান। আচ্ছা, লালন। মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজ, মানুষ ভজ মানুষ জপ, শোনো বলিয়ে পাগল মন, মানুষ ভজ মানুষ জপ, শোনো বলিয়ে পাগল মন। মানুষ কি আর এমনি বটে, যার চরণে জগৎ লুটে, এই না পঞ্চভূতের ঘটে খেলিতেছেন নিরঞ্জন। এই 14 তলার উপর দালান, তার উপরে ফুলের বাগান, 14 তলার উপর দালান, 14 তলার উপর দালান, তার উপরে ফুলের বাগান, লায়লার মজনু দেওয়ান সুখে করেছে না শোন, মানুষ ভজ মানুষ জপ, শোন বলি রে পাগল মন, মানুষ ভজ মানুষ জপ, শোন বলি রে পাগল। রবীন্দ্রনাথ কোথায় খুঁজছেন? মাঝিরি লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝিরি লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরবো না তার প্রকৃতিতে। ঝড়কে আমি করব মিতে, ডরবো না তার প্রকৃতিতে।
যাও বেরিয়ে যাও ও গো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায়, লাগিয়ে পালে তোমার খোলা হাওয়ায়, লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। আরো আলো হাওয়া সুখ আমাদের একদম মননে, চর্চায় এবং চর্যায় সবার ভালো হোক, আরো আলো আসুক জীবনে, এটুকুই। একদম একদম। আচ্ছা, আমরা শেষ করতেই পারতাম, তবে যেহেতু আমাদের একটা ছোট্ট ফরম্যাট আছে, আমরা খেলা শেষ করি একটা খেলা দিয়ে, মানে মানে পডকাস্টে শেষ পডকাস্ট করা শেষ খেলা দিয়ে। করি আচ্ছা একটা বেশ, খেলা দিয়ে। সরি আমার আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তো আমার গেমটার নাম হলো দ্য বোল গেম। একটা বোলের মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকবে, তোমাকে তার মধ্যে থেকে 3টে প্রশ্ন বেছে নিতে হবে। দাও 3টে, তুমি দাও বেঁচে। না 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 না, তুমি তুমি দাও না, যেরকম মাল্টিবারে দাও না। আচ্ছা আমার তো দেখো, প্রথম হচ্ছে আমার পছন্দ হচ্ছে নীল রং। আচ্ছা বেশ, নীল নিলাম। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে আমার একবার। পছন্দ সবুজ, বেশ, নিলাম। হ্যাঁ আর বাকিটা তুমি একটা দাও, যেটা তোমার গোলাপিটা কেউ তোলেনি এত দাও। মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। বেশ, বলো। আচ্ছা বেশ, নীল দিয়ে শুরু করি। হ্যাঁ, নীল দিয়ে শুরু। বেশ ধাঁধা তো, এটা কি কি বলছো? লেখা আছে দেখি? 3টে ব্যাড হ্যাবিট। 3টে ব্যাড হ্যাবিট। 3টে ব্যাড হ্যাবিট বলতে হবে তো? কি হ্যাঁ। সত্যি বলবো না বানিয়ে না, বলবো? সত্যি বলতে হবে অবভিয়াসলি। আমার প্রথম ব্যাড হ্যাবিট হচ্ছে যে আমি এটা লজ্জা করে বলবো। আমি ঘুমানোর সময় খুব নাক ডাকি। ও আচ্ছা। এটা আমি জানি না, আমার বন্ধুরা রেকর্ড করে শুনিয়েছে। আমি বলছি আমি ডাকতেই পারি না জীবনে, আচ্ছা নাকি নাক ডাকি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা একজন দুজন শুনিয়েছে, তবে সেটাই প্রমাণিত নয়। আচ্ছা আচ্ছা কখনো ডাকি, কখনো ডাকি না। আচ্ছা। আর দ্বিতীয় আমার নিজের বদঅভ্যেস হচ্ছে, আমার কোনো কিছু একবার যদি মাথায় ঢুকে যায়, সেটা একটা সুর বলো, হুম, সেটা একটা লেখা বলো, বা সেটা পড়া বলো, সেটা শেষ না হবদি আমাকে হন্ট করে। এটা একাধারে আমার গুড হ্যাবিটও, কিন্তু ব্যাড হ্যাবিটও। মানে এটা আমার কাজের পরের কাজ নষ্ট হয়। মনে করো কিছু একটা ভাবছি, যতক্ষণ না তার একটা সলিউশন দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমার মধ্যে কনস্ট্যান্টলি চলতে থাকে। আমি ওর থেকে বেরোতে পারি না, চেষ্টা করলেও বেরোতে পারি না। আরো একটা আমার ব্যাড হ্যাবিট, আমার এই সাধন পথের যে ষড়রিপু বলা হয়, যে 6জন মাঝি বারবার বিভিন্ন অ্যালিগরিক্যালি আসে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এর 5টা রিপুকে আমি জয় করতে পেরেছি, একটা পারিনি, সেটা হচ্ছে ক্রোধ। আমি রেগে যাই, জানো, আমি না এটা থেকে বেরোতে পারি না। আমি কেন রাগি তার সবসময় সঙ্গত কারণ থাকে না, আমি রেগে যাই, তুম করে রেগে যাই। আবার মজাটা হচ্ছে আমার রাগের স্থায়িত্ব কম, মানে 1 মিনিটও না, হয়ে গেল। কিন্তু সে রেগে গিয়ে না, ওই রাগটা আমি কখনো কখনো আমার খুব প্রিয় মানুষকে, প্রিয়জনকে রেগে গিয়ে এমন একটা কথা বলে ফেললাম যেটা আসলে বলার না। তারপরে তার কাছে বারবার বলেছি না, এটা আমি ভুল করেছি, কিন্তু রাগটাকে আমি নিয়ন্ত্রণ করতে এখনো পারিনি। আশা করব যে আমার গুরু কৃপায় এটুকুকেও জয় করতে পারবো। এখনো পারিনি, এটা হয়ে গেল ব্যাড হ্যাবিট। এর পরেরটা হচ্ছে, বাবা এটা খুব বড় একটা চ্যালেঞ্জের সামনে ফেলে দিলে। হ্যাঁ, এটা কি লিখেছে তো? মানুষ হিসেবে নিজেকে 10-এ কত দেবে? মানুষ হিসেবে তুমি কত দেবে আমাকে? আমি কি করে বলবো? এটা তো প্রত্যেকে নিজেকে যতটা চেনে। এটা আমি দিতে পারলাম না, বুঝলে কেন? কারণ হচ্ছে মানুষের নানান শেডস থাকে। হ্যাঁ, মানুষের নানান আলো আধারিত মানুষ, সবার মধ্যে ভালো আছে, কালো আছে। আমার ডাকনাম কুশু। আচ্ছা, কুশু আমার দাদু দিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, মানে জীবন আসলে কু আর শুয়ের একটা ব্যালেন্স, কিন্তু দিনান্তে এই শুভ আর অশুভের যুদ্ধে আলোয় জিতে যায়, তার জন্য পৃথিবী এত সুন্দর। কিন্তু আমাকে মানুষ হিসেবে তুমি যদি বলো, একজন কর্মী হিসেবে, একজন লোকসঙ্গীতের কর্মী হিসেবে আমি নিজেকে 10-এ 10 দেবো। তুমি যদি বলো 10-এ 10, আমার এতে কোনো খাদ নেই। আমার জীবন হ্যাভ সারেন্ডার করেছি এই লোকসঙ্গীতের বা এই জীবনযাপনে। যদি সন্তান হিসেবে বলো, আমি নিজেকে 10-এ 8 দেব।
পুরোটা দিতে পারলাম না। হয়তো আমি চলে এসেছিলাম ক্যারিয়ার ছেড়ে, কিন্তু জানি না 8 দিলাম, পুরোটা দিলাম না। আর তুমি যদি বলো বন্ধু হিসেবে, আমি নিজেকে 10-20 দেবো। কেউ যদি আমার জন্য একটা আঙুল ভেজায়, তার জন্য আমি জলে ডুবতে রাজি আছি, বন্ধু হিসেবে। আর তুমি যদি বললো প্রেমিক হিসেবে, আমি কোনো নাম্বারই দেবো না, কেন প্রেম হলোই না, ওই জন্য বিয়েই করলাম না। তো এখনো তো বিয়েই করলাম না, এই জন্য আমি কোনো একটা নাম্বার দিলাম না। ব্যাস। আরেকটা কি, সারাদিনে কত ঘন্টা ফোন ইউজ করো? অ্যান্ড্রয়েড আমি অ্যাভারেজ যদি বলো, আমি ফোন থেকে অ্যাভয়েড করি নিজেকে। তবে আমি খুব একটা স্ক্রোল করি না ফোন। না, একটা হয় না সারাদিনে কতক্ষণ ফোন ইউজ হচ্ছে, ওটা একটা ট্র্যাক করা যায়। মানে তুমি কি করো? ওটা আমি আমার স্ক্রিন টাইম বলছো? হ্যাঁ, স্ক্রিন টাইম। আমার স্ক্রিন টাইম মোটামুটি গড়ে মাসে 60 থেকে 100 ঘন্টা। মাসে? আচ্ছা, মান্থলি 60 to 100 আওয়ার্স। আচ্ছা, মাসে। মানে এমনও হয়, মনে করো ফ্লাই করছি, লং ফ্লাইট, যেহেতু কাজের সুবাদে বারবার বিদেশে ট্রাভেল করতে হয়, সেই সময়টা হয় আমি ঘুমোই বা পড়াশোনা করি। মানে আমি কিন্তু স্ক্রোল করি না, আমি আমার একটা বড় সময় কাটে আমার পড়াশোনা করে। আমি কি করি, আমি বেশ কিছু পেপার নামিয়ে রাখি, মানে পিডিএফ নামিয়ে রাখি, সেগুলো পড়তে থাকি। মানে আমার অনেকটাই কিন্তু মানে একাডেমিক কাজ। আমি খুব একটা এন্টারটেনমেন্টের জন্য খুব একটা ফোন ঘাটি না। মানে সেই পিডিএফ গুলো তুমি ফোনের মাধ্যমেই পড়ো? ফোনে বা ট্যাবে পড়ি। সেক্ষেত্রে তোমার স্ক্রিন টাইম বেড়ে যাবে না, সেক্ষেত্রে যারা করে ট্যাবে পড়ি তো। হ্যাঁ, ওই জন্য ওটা বললাম না, তোর ট্যাবে ওটা একটা আলাদা আমি ওটা পড়ি। আমি মনে করো লিটারেচার বলো বা রিসার্চ পেপারস বলো বা ফোকলোরের যে সমস্ত এই স্টাডিগুলো আমি আমার ট্যাবে পড়ি, আইপ্যাডে পড়ি। সেটার স্ক্রিন টাইমটা বললাম না, ওটা তো বই পড়ার মতো, ওটা ধরলাম না। কিন্তু আমি ফোনটাকে ওটা এন্টারটেইনমেন্ট পারপাস ইউজ করি না। মানে ফোন আমার মনকে নিতে পারেনি। বুঝতে পেরেছি। এটা খুব কষ্টকর টিকে থাকা, কিন্তু এটা সামহাও এটা মানে প্র্যাকটিস করেছি আর কি। কিছু কিছু সময়, যেমন কোভিড এর সময় আমাদের একটু ফোন দেখাটা বেড়ে গেছিল। কিন্তু কোভিড এর সময় তখন কোনো কাজকর্ম ছিল না। তারপর যখন বুঝতে পারলাম, তখন দেখলাম ফোন ঘাটার থেকে বেটার একটা কাজ পেয়েছিলাম, সেটাই করেছিলাম। বাড়ির পিছনে বাগান করেছিলাম, সেটা অনেক বেটার হয়েছিল। বেশ, খুব ভালো একটা সময় কাটলো আমাদের। আমরা আজকে আড্ডা এখানে শেষ করছি। বেশ, এবং থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ মেঘলা। থ্যাংক ইউ ভেরি মাচ মেঘলা। এটা আমি তোমাকেই দিলাম, এটা তোমাকেই দিলাম। হ্যাঁ, এইটা আমার, যেটা আমি আমার বাড়িতে রাখবো। দুটোই তোমার জন্য। আমাদের খুব ভালো লাগে। আমার বাড়িতে তো গাছের পুরো সমাহার। আমার বাড়ির পেছনে বুঝলো একটা 500 স্কোয়ার ফিট জায়গা আছে। আচ্ছা। কিন্তু আমার কাছে ওটাই ভুবন ডাঙার মাঠ। তাতে পাখি আসে, তাতে গাছ আসে, এবং ওই জায়গাটা একটা অদ্ভুত শান্তির আশ্রয়। মানে ওইটুকুই আমার কাছে এক ফালি শান্তি নিকেতন। এবং এখনো তাতে পাখি আসে। এবং কোনো মানে বাণিজ্যিক সার দিই না, এবং মাটিতে থেকে গাছ হয়। এবং এই আসলে বললে না, যাপন অসম্ভাবী একটা চর্চা আর একটা চর্যা। ছোট করে হলেও আমার বাড়ির পিছনে যাব বাগানটা, আসলে ওটা আমার একটা ভাবনা যাপন বা ভালো থাকার যাপন। থ্যাংক ইউ। Let's talk